এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন, ওনার পাঠানো ঘটনা আগেও আমরা প্রচার করেছি। ওনার নাম সুমন মিয়া। উনি একজন ফার্নিচার ডিজাইনার। ওনার বাড়ি পাবনা জেলার ফরিদপুর উপজেলার হাদল ইউনিয়নের ধানুয়াঘাটা গ্রামে। যে ঘটনাটি উনি পাঠিয়েছেন, এই ঘটনাটি ওনার চাচার সাথে ঘটেছিল সাল 2003 কি 4। চাচার নাম জিন্না। এই জিন্না চাচা কিন্তু ওই সময় ঢাকা শহরে ট্যাক্সি ক্যাব চালাতেন। উনি খুবই সাহসী একজন মানুষ ছিলেন, বুদ্ধিমানও বটে। বিভিন্ন জায়গায় গাড়ি নিয়ে চলে যেতেন, যেখানে বলা হতো যদি ভাড়াই মিটত সেখানে চলে যেতেন। খুব একটা চিন্তা ভাবনা করতেন। অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক জায়গায় যখন ট্যাক্সি ক্যাব চালকরা যান বা যারা এই ধরনের ভাড়ায় গাড়ি চালান, তারা যখন যান সেখানে কিন্তু ছিনতাইকারীদের একটা ভয় থাকে। এই জিন্না চাচা কিন্তু এসব চিন্তাই করতেন না, উনি চলে যেতেন। উনি ট্যাক্সি ক্যাব চালাতেন, তাই যাত্রী টানতেনই বেশি। তবে ওই সময়ে বিশেষ করে এই 2003-4 সালের দিকে ওনার একটা প্রথম অন্য ধরনের অভিজ্ঞতা হয়। উনি যেহেতু ট্যাক্সি ক্যাব চালাতেন, লাশ টানা কিন্তু ট্যাক্সি ক্যাবে ওভাবে সম্ভব না হলেও এনাম মেডিকেল থেকে একটা খবর আসে তাকে একটি লাশ নিয়ে যেতে হবে। লাশ কিভাবে নিবেন? উনি খবর পেয়েছিলেন যে এই লাশ একটা লাশ, তো এই লাশকে ওনাকে নিয়ে যেতে হবে, সাথে কোনো লোকজন থাকবে না। তাই চিন্তা করলেন ঠিক আছে, পেছনে যাত্রীদের বসার যে জায়গা সেখানে লাশটি উনি সুন্দর করে রাখবেন, এমনভাবে সিস্টেম করে রাখবেন যাতে করে ব্রেক করলেও লাশটি নিচে গড়িয়ে না পড়ে। আর সামনে তো কেউ বসবে না, উনি একাই চালিয়ে নেবেন। উনি এনাম মেডিকেল থেকে লাশের যাবতীয় কাগজপত্র বুঝে নেন, এরপর যাত্রা শুরু করেন। উনি যখন যাত্রা শুরু করেছেন রাত তখন 11:30টার মতো বাজে। পুরো রাস্তা কোনো সমস্যা না হলেও সমস্যা শুরু হলো যমুনা সেতু পার হবার পর থেকে। সেতু পার হয়ে 2-3 মিনিট চলার পরই পেছনে খচর খচর শব্দ উনি শুনতে পান। তিনি কিন্তু জানতেন লাশ নিয়ে যদি যাওয়া হয় তখন কিছু ঘটনা কিন্তু ঘটেই। এগুলো চিন্তা করার সময় ওনার নাই। খুবই সাহসী একজন মানুষ। উনি কিন্তু গাড়ি চালাচ্ছেন, পেছনে কিন্তু মাঝে মাঝেই এই খচর খচর শব্দ হচ্ছে। উনি সিগারেট টানছেন, গাড়ি চালাচ্ছেন। প্রচন্ড রকমের সাহসী একজন মানুষ, বদমেজাজিও বটে। হাটি কুমরুল নামক একটা এরিয়া যখন উনি পেয়েছেন, তখন উনি খেয়াল করেন রাস্তার বাম সাইডে দুজন লোক হাত ইশারা করে গাড়ি থামাতে বলছে। উনি থামালেন। ওই দুটো লোক বললেন যে ভাই, আমরা বিপদে পড়ছি, রাত তো অনেক হয়েছে, আমরা যাব হচ্ছে দাসুরিয়া, আমাদেরকে নিয়ে গেলে আমাদের অনেক উপকার হয়। তখন জিন্না চাচা বললেন যে দেখেন ভাই, পেছনে কি আছে? পেছনে লাশ আছে। সামনে একজন আমি বসিয়ে নিয়ে যেতে পারতাম, আপনারা তো দুজন লোক, কিভাবে যাবেন? লাশের গাড়িতে যাবেন? তখন এই দুজন বলতেছে হ্যাঁ ভাই, লাশের গাড়িতেই যাবো, প্রয়োজনে লাশের পাশে একজন বসবে, আমরা সামনে একজন বসবো, আমাদের ভিতর থেকে কোনো সমস্যা নেই। তখন জিন্না চাচার সন্দেহ লাগে, কি ব্যাপার, মানুষ যতই বিপদে পড়ুক এরকম লাশের সাথে বসে যাবে, তাও আবার ট্যাক্সি ক্যাবে, এরকম তো হওয়ার কথা নয়। তখন জিন্না চাচা এই দুইজন লোকের দিকে তাকিয়ে মুচকি হেসে দিয়ে বললেন যে ও ভাই, আমাকে কি ব্যাককেল মনে হয়? কি মনে করছেন আমি কিছুই বুঝি না? আপনারা কারা, কি উদ্দেশ্যে গাড়ি থামিয়েছেন? আপনাদেরকে তো নেব না। তখনই এই দুইজনের চেহারার ধরনটাই চেঞ্জ হয়ে যায়। ধরন চেঞ্জ হয়ে যায় বলতে, মানুষ যদি কোনো একটা বিষয় ধরা খেয়ে যায় তখন চেহারার মধ্যে যেরকম পরিবর্তন হয়, মনে হলো ওরকম পরিবর্তন হয়ে গেছে। একজন আরেকজনের দিকে তাকাতাকি শুরু করেছে। তখন ওই জিন্না চাচা বলতেছেন যে থাকেন এখানে, আমি গেলাম। এই বলে গাড়ি টান দিয়ে উনি চলে গিয়েছেন। উনি লুকিং গ্লাসে দেখতে পাচ্ছেন এই দুইজন লোক গাড়ির স্পিডে পিছনে দৌড়ানো শুরু করেছে। মানে তারা যে থামতে বলছে হাত ইশারা করে, বিষয়টা এরকম না, তারা ওই গাড়িটাকে ধরার জন্য পেছনে পেছনে দৌড়াচ্ছে। এদিকে কিন্তু এই জিন্না চাচার বিন্দু মাত্র ভ্রুক্ষেপ নেই। উনি যে ভয় পাবেন, ভয়ে ঘেমে অস্থির হয়ে যাবেন, প্রেশার বেড়ে যাবে, তা কিন্তু না। উনি দিব্যি গাড়ি চালাচ্ছেন। উনি সিরাজগঞ্জ পার হলেন, এরপর তেমন কোনো সমস্যা হয়নি।
তিনি শাহজাদপুর পার হয়েছেন। বাঘাবাড়ি ব্রিজ পাওয়ার ঠিক আগে হঠাৎ করে মনে হলো পেছনে থাকা লাশটা নড়াচড়া শুরু করেছে। উনি আবার সিগারেট জ্বালালেন, গাড়ি চালাচ্ছেন, আর এমন ভাব নিচ্ছেন ভয়ের কিছুই নেই, পেছনে কিছুই হচ্ছে না। উনি যখন বাঘাবাড়ি নামক এরিয়াটা পার হলেন, এরপর কিছুটা রাস্তা একেবারেই নির্জন। সেখানে যাওয়ার পর তখন তার কাছে মনে হলো গাড়ির পেছনে কেউ কিল ঘুষি দিচ্ছে। পেছনে বলতে একদম পেছনে, গাড়ির ব্যাগ ডালাতে যদি কেউ কিল ঘুষি দেয় যেরকম শব্দ হয় ওই রকম। উনি চিন্তা করলেন যে এটা তো স্বাভাবিক কোনো বিষয় নয়, তবুও ভয় পাওয়ার কিছু কারণ নেই। উনি নির্বিকার ভাবেই গাড়ি চালিয়ে যাচ্ছেন। উনি যখন পাবনা শহরটা পার হয়েছেন, মানে এইটা পার হওয়ার পর 8 মাইল নামে একটা জায়গা রয়েছে, ওখানে যাওয়ার পরে হঠাৎ করে পেছনে কটর 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 আওয়াজ শুনতে পেলেন। মনে হচ্ছে হাড় চিবিয়ে খেলে যেমনটা হয় ওই রকম। উনি তো বুঝতে পারছেন যে ওই দুইটা জিনিস এখন গাড়ির মধ্যে উঠে পড়েছে। উনি পেছন দিকে তাকিয়ে যা দেখলেন, এটা দেখার জন্য কেউ প্রস্তুত না থাকলেও এই একজন ব্যক্তি জিন্না চাচা, উনি মোটেও ভয় পেলেন না। উনি দেখলেন পেছনে দুটো লোক বসে আছে, লাশের মাথার দিকে একজন, পায়ের দিকে একজন। লাশটা তো আড়াআড়ি ভাবে সিটের উপর রাখা ছিল। এই দুইটা লোক, তাদের শরীরে কালো আলখেল্লা পরা, হাতের নখগুলো মনে হচ্ছে অনেক বড় বড়, মুখে রক্ত লেগে আছে, আর তাদের চোখ বলতে চোখের জায়গায় মনে হচ্ছে বড় বড় দুটো গর্ত, কালো অন্ধকার হয়ে আছে। এই দুইটা জিনিস জিন্না চাচার দিকে তাকিয়ে বললেন যে এটাকে তো খাওয়া ধরছি, এরপর তোকে খাবো, আমাদেরকে গাড়িতে তুললি না কেন? এই কথা শোনার পর জিন্না চাচা সামনের দিকে তাকিয়ে গাড়ির স্পিড বাড়িয়ে দিয়েছেন, আর ওই দুইটা জিনিসকে বলতেছেন, কি ভেবেছিলি ভয় পাবো আমি? না না, তা কিন্তু হবে না, আমাকে খাবি তাই না? ঠিক আছে, মরবো যেহেতু, পিছনে তো একটা মরা আছেই, এটা নিয়ে তো আর কোনো চিন্তা নাই। তোরাও জীবিত, আমিও জীবিত, সোজা গাড়ি নিয়ে এখন ধাক্কা দিব কোনো গাছের সাথে, আমিও মরবো, তোরাও মরবি, কোনো চিন্তা নাই, চল। এই বলেই উনি গাড়ির স্পিড মানে ফুল স্পিড দিয়ে দিচ্ছেন। এরপরই দেখেন যে পেছনে কোনো সারা শব্দ নাই। তখন গাড়ির স্পিড কমিয়ে দিয়েছেন। পেছন দিকে তাকিয়ে দেখেন লাশটা একদম অক্ষত অবস্থাতেই আছে, আর ওই দুটা জিনিস নাই। উনি চিন্তা করলেন, যাক, ওদেরকে যে ঝাড়ি উনি দিয়েছেন তাতে কাজ হয়েছে। এরপর উনি নর্মাল স্পিডে যখন গাড়ি চালানো শুরু করেছেন, কি মনে করে আবার পেছন দিকে তাকিয়েছেন। মনে হলো গাড়িটা একটু হালকা হয়ে গেছে, এই চিন্তা করেই পেছন দিকে তাকিয়েছেন। ট্যাক্সি ক্যাব গাড়িগুলো তো অতটা ভারী থাকে না, হালকা গাড়ি থাকে। তো উনি যখন পেছন দিকে তাকিয়েছেন তখন দেখতে পেলেন যে লাশটা পেছনে নাই। তখন তো ওনার চিন্তা চলে আসে যে এতক্ষণ যা ঘটেছে ঘটেছে, কিন্তু লাশ তো উনি নিয়ে আসছেন, কাগজপত্র আছে ওনার কাছে, লাশের পরিবারের সদস্যরা অপেক্ষা করছে। এখন লাশ যদি নিয়ে যেতে না পারি তখন আমি কি জবাব দেব? আমি কি বলতে পারবো ভূতে নিয়ে গেছে? তখন লোকজন বলবে নিশ্চয়ই তুমি কোনো একটা চক্রের কাছে লাশ বিক্রি করে দিছো, এরা এই লাশটাকে কঙ্কাল বানিয়ে তারপর অন্যের কাছে কঙ্কাল বিক্রি করবে, এই ধান্দা তুমি করতেছো। তো উনি তো চিন্তায় পড়ে গেলেন। উনি গাড়ি তখন ঘুরিয়ে সামনের দিকে, মানে উল্টা দিকে আর কি, উল্টা দিকে গাড়ি সামনের দিকে আগানো শুরু করলেন। আর আশেপাশে তাকিয়ে দেখছেন কোথাও দেখা যায় কিনা। তবে একটা জায়গায় এসে উনি গাড়ি থামালেন, চিন্তা করলেন ঠিক এই জায়গার পর থেকে উনি লাশ দেখেন নাই। ওইখানে গাড়িটা একপাশে থামিয়ে লাশ খুঁজতে থাকলেন। গাড়িতে টর্চ লাইট ছিল, টর্চ লাইট জ্বালিয়ে উনি খুঁজছেন। তো খুঁজতে খুঁজতে কাছাকাছি জায়গায় একটা বেশ বড় সড়ো বট গাছ দেখতে পেলেন। উনি বট গাছটা দেখে সন্দেহ করলেন। বট গাছের কাছে গিয়ে বট গাছের উপরের দিকে টর্চ লাইট জ্বালানো শুরু করছেন। একটা জায়গায় উনি দেখতে পেলেন ওই বট গাছের উপরে একটা ডালে ওই লাশটা খুব সুন্দরভাবে আড়াআড়ি ভাবে শুইয়ে রাখা হয়েছে। উনি বিন্দু মাত্র ভয় না পেয়ে কি করেছেন, ওই বট গাছটার নিচে জল বিয়োগ করেছেন। আর তখনই ঘটে একটা ঘটনা, উপর থেকে ধপাস করে ওই লাশটা নিচে পড়ে যায়। এরপর উনি লাশটা কোনো মতে টানতে টানতে গাড়ি পর্যন্ত নিয়ে এসে লাশটা গাড়িতে উঠিয়ে এইবার ঠিকঠাক মতোই এই লাশের যে পরিবার সেই জায়গায় চলে আসেন। সেখানে
উনি এই লাশটা ঠিকঠাক মতোই হস্তান্তর করে দেন। তবে যেহেতু ওই বট গাছ থেকে নিচে পড়ে গেছে, মাটি লেগে গেছে, তারা জিজ্ঞেস করেছিলেন যে ঘটনাটা কি। উনি বলেছিলেন যে আসলে লাশের গাড়ি চালাতে গেলে অনেক ধরনের ঘটনাই ঘটে, সব কথা জানার দরকার নাই, কিছু একটা হয়েছিল এরকম উনি বলে ওখান থেকে টাকা পয়সা নিয়ে ওনার যেটা ভাড়া আর কি সেটা নিয়ে চলে আসেন। তো চলে আসার পর উনি মনে হচ্ছিল যে কিছু একটা শুনছেন। বিশেষ করে উনি যখন গাড়ি চালাচ্ছিলেন পরবর্তী বিশেষ করে আসার সময় মনে হচ্ছিল কেউ ওনাকে বলছে, লাশ নিয়ে এলি ভালো কথা, আমাদেরকে যে নোংরা করে দিলি, কাজটা ভালো করলি না, তোর কপালে কিন্তু দুঃখ আছে। উনি কিন্তু এটা শুনছিলেন, উনি এটা বিন্দু মাত্র ভ্রুক্ষেপ করেন নাই। এই যে এতগুলো ঘটনা ঘটে গেল, আমরা সাধারণত এই অ্যাম্বুলেন্স চালক বা ভয়ের এই ধরনের ঘটনার ক্ষেত্রে যেটা দেখি যে চালক হোক আর যেই হোক অনেক ভয় পেয়ে যায়, কিন্তু এই জিন্না চাচার বিষয়টা হলো টোটালি উল্টোটা। উনি কোনো ভয় পান নাই, উল্টো আরো সাহস দেখিয়েছেন। কতটা সাহস থাকলে উনি বলেন যে মরলে একসাথে মরব, চল এইবার গাড়িটা নিয়ে সামনে বাধাই দিই, একসাথে মরবো সবগুলো। এই ভয়ে ওই দুটাও পালিয়েছে। তো যাই হোক, উনি বাড়িতে ঠিকঠাক মতোই ফেরত আসেন। ফেরত আসার পর গাড়িটা গ্যারেজে রেখে বাড়ির দিকে রওনা দিয়েছেন। তো এই জিন্না চাচা যেখানে থাকতেন এটা হচ্ছে সাভারের নামা বাজারে। উনি ওই পথ দিয়ে যাওয়ার সময় একটা আশ্রম পড়তো। তো ওইখান দিয়ে যখন উনি যাচ্ছিলেন হঠাৎ করে ওনার কাছে মনে হলো ওনার কানে কে যেন এত জোরে একটা চর মেরেছে, মনে হচ্ছে কানের উপর হাতুড়ি দিয়ে কেউ সজোরে আঘাত করেছে। এক চর মারার পর ওনার হুঁশ নাই, উনি ওখানেই অজ্ঞান হয়ে পড়ে যান। এদিকে হয় কি, এই জিন্না চাচার আবার রাত বিরেতে মানুষের সাথে আড্ডা দেওয়ার বদভ্যাস ছিল। মাঝে মাঝে ওনার ছেলে বাজারের দিকে হাঁটতে হাঁটতে আসতেন, বাবার আসতে দেরি হলে। তো ওই রাত্রে আসতে দেরি হচ্ছিল, উনি মূলত বাবাকে খোঁজার জন্য বাইরে বেরিয়েছেন আর কি। পথেই দেখা গেল ওই আশ্রমের মাঝামাঝি জায়গায় এসে তার বাবা পড়ে আছে। অনেক কষ্টে ধরাধরি করে বাড়িতে তাকে নিয়ে আসা হলো। জ্ঞান আর ফেরে না, ওই দিন চলে যায়, রাত চলে যায়, জ্ঞান ফেরে না। পরবর্তীতে একদিন হুজুরকে ডাকা হলো, উনি ঝাড়ফুঁক করলেন, পানি পড়া ছিটিয়ে দিলেন। এরপর ওনার জ্ঞান ফেরত আসে। কি হয়েছিল জানতে চাইলে উনি জাস্ট এতটুকুই বলেছিলেন যে এই দিক দিয়ে আসার সময় কে যেন ওনার কানে চর মেরেছে। এরপর এই ঘটনা। এদিকে হয় কি, এর অল্প কয়েকদিন পর এই যে সুমন ভাই যিনি আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন, ওনার দাদা মারা যায়। তো এই যে লাশ নিয়ে যাওয়ার 5 থেকে 6 দিন পর মূলত দাদা মারা যায়। এই দাদার লাশ আবার পাবনাতে নিয়ে যাওয়া হয় দাফন কাফন করার জন্য। ওনাদের এলাকার কোনো মানুষ যদি মারা যান তো সেখানে সামাজিকভাবে একটা পদ্ধতি চালু আছে, 3 দিন পর তার জন্য দোয়া অনুষ্ঠান করা হয়। তো এই দাদার দোয়া অনুষ্ঠানে যে সমস্ত মানুষজন এসেছিলেন তার মধ্যে তো অনেক গরিব দুঃখী মানুষ এসেছিলেন। যখন তাদেরকে খাবার দেওয়া হচ্ছিল হঠাৎ করে চাচা মৃগী রোগের মতো কাঁপতে কাঁপতে মাটিতে পড়ে যান। এরপর সুমন ভাইয়ের বাবা তারপর ওনার বড় চাচারা ধরতে গেলে সবাইকে ছুঁড়ে ছুঁড়ে ফেলতে থাকেন। মনে হচ্ছে ওনার শরীরের মধ্যে 15-20 জন মানুষের শক্তি চলে এসেছে। তবে একটা পর্যায়ে অনেক মানুষ মিলে তাকে ধরে একদম বেঁধে ফেলেন। এরপর ডাকা হয় একজন কবিরাজকে। ওই কবিরাজ আসেন। কবিরাজ আসার পর শরীরে ঝাড়ফুঁক শুরু করেছেন। অনেক চেষ্টার পর এই জিন্না চাচার শরীরে জিন এসে হাজির হয়। কবিরাজ জিজ্ঞেস করেন, কিরে বেটা, নাম কি তোর? তখন নাকি জিন্না চাচার শরীরের ভেতর থেকে বলে ওঠে, আমার নাম গদ সাধু। কবিরাজ বলে, গদ সাধু মানে? তুই কোন জায়গার সাধু হে? তখন বলে যে আমি সাভারের আশ্রমে থাকি, ওইটাই আমার জায়গা। তখন কবিরাজ বলে, ঠিক আছে মানলাম তুমি সাধু, তো এই লোক কি করছে, একে ধরলা কেন? তখন এই গদ সাধু বলে, কিছুদিন আগে একটা লাশ নিয়ে সে ঈশ্বর দিতে গিয়েছিল। ওই লাশটি আমার অনুসারীরা ছিনিয়ে নেবার চেষ্টা করেছিল। ও লাশ তো দেয়নি, বরং আমার অনুসারীদেরকে নোংরা করেছে। মূলত ভয় ভীতি দেখিয়ে ওরা লাশটি নিয়ে আসতে চেয়েছিল আমার কাছে। ওই লাশের যেই মৃত্যুর সময় যে রাশি আছে এই লাশের, আর তার যে মৃত্যুর যে তিথি, এটা আমাদের সাধনার জন্য প্রয়োজন হয়। ও তো
এই লাশ নিতে দিলই না, উল্টো সব পণ্ড করে দিল, ওকে না মেরে তো যাব না। তখন ওই কবিরাজ বলে, শোন, আমি কোনো জিনের সাথে এতক্ষণ কথা বলি না, তোর সাথে এত কথা বলার সময় আমার নাই। এই এলাকায় আমি থাকি, আমাকে তুই চিনিস। তুই যদি না চিনে থাকিস, তোর অনুসারীদেরকে বল আমার সম্পর্কে খোঁজ খবর নিতে, তাহলে তোর সাথে আমাকে আর যুদ্ধ করতে হবে না, লড়াই করতে হবে না, তুই এমনিতেই চলে যাবি। তখন ওই গদ সাধু বলে, বললেই হলো, আমারও কি অনুসারী কম আছে রে? বললেই আমি চলে যাব? যাব না, কি করবি তুই? তখন ওই কবিরাজ বলেন, ঠিক আছে, তোর যাবার দরকার নাই, এমনিতে এমনিতে কিভাবে তোকে বিদায় করতে হয় তা আমার জানা আছে। এই বলেই কবিরাজ তার ঝোলা থেকে একটা কয়েন বের করেন। কয়েনটা একটু বড় ছিল, আমাদের যেরকম 5 টাকার কয়েনগুলো রয়েছে আগে, যেটা একটু বড় সাইজের ছিল আর কি, তো ওইটা থেকেও কিছুটা বড় মনে হচ্ছিল, এটা পিতলের কোন একটা কয়েন হবে। এই কয়েনটা তখন জিন্না চাচা ঠিক কপালের মাঝ বরাবর রেখে একটা লাল কাপড় দিয়ে কপালের উপরে বেঁধে দেন। যখনই বেঁধে দিয়েছেন তখন নাকি জিন্না চাচার শরীরের ভিতর থেকে ওই গদ সাধু বলতে থাকে, ওরে বাবারে, মরে গেলাম রে, জ্বলে পুড়ে গেল রে, আমি মারাই যাব রে, এই তোর পয়সা সরা, তোর পয়সা সরা রে, এরকম বলা শুরু করেছে। তখন কবিরাজ বলে, কিরে, কোথায় গেল তোর এত জারি জুরি, এত হুঙ্কার? পয়সা তো সরাবো না। তখন নাকি গদ সাধু বলে, সরারে সরারে, পয়সা সরা, আমারে ছেড়ে দে। তখন এই কবিরাজ বলতে থাকেন, পয়সা সরাবো? তোকে কি আবার কোনো ভোগ দিতে হবে নাকি রে? তখন নাকি গদ সাধু বলে, কোনো ভোগ দিতে হবে না, তাড়াতাড়ি পয়সা সরা, আমি এখান থেকে বিদায় নেব, আর কিচ্ছু করা লাগবে না, এই জিন্নার কিছুই হবে না। তখন ওই গদ সাধুর এই কথা শুনে কবিরাজ বলতেছেন, তোর কথাই তো আমি বিশ্বাস করতে পারতেছি না রে, তুই কি প্রমাণ দিবি? তখন গদ সাধু বলে যে, কোনো প্রমাণ লাগবে না রে, তুই তাড়াতাড়ি পয়সা সরারে, আমি এখান থেকে বিদায় নিই রে। তখন নাকি এই কবিরাজ ওই জিন্না চাচার কপালের উপর থেকে ওই লাল কাপড়টা খুলে ওই পয়সাটা সরিয়ে নেন। এরপরই জিন্না চাচা অজ্ঞান হয়ে যান। অল্প সময়ের মধ্যে তার জ্ঞান ফেরে, উনি দিব্যি সুস্থ। আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত উনি সুস্থ আছেন। তবে এখন উনি ট্রাক চালান। ট্রাক চালাতে গিয়েও ওনার সাথে বেশ কিছু ঘটনা ঘটেছে, সেগুলো অন্য কোনো একটা সময় সুমন ভাই পাঠাবেন বলে জানিয়েছেন। তো এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আমরা অ্যাম্বুলেন্স সংক্রান্ত এ পর্যন্ত যত ঘটনা পেয়েছি, এর মধ্যে এই ঘটনাটা এমন একটা ব্যতিক্রমী ঘটনা। এটা তো ট্যাক্সি ক্যাবে লাশ নিয়ে যাওয়া হচ্ছিল পেছনে শুইয়ে রেখে, এটা যেমন একটা ব্যতিক্রমী অংশ, সেই সাথে সবচেয়ে ব্যতিক্রমী যে ব্যাপারটা সেটা হচ্ছে এই জিন্না চাচা এত ঘটনার ভেতরেও বিন্দু মাত্র ভয় না পেয়ে উল্টো পেছনে থাকা ওই দুটা পিশাচ জিনকে নিয়েই গাড়ি অ্যাক্সিডেন্ট করার জন্য স্পিড বাড়িয়ে দিয়েছিলেন। এরকম সাহস খুব কম মানুষেরই আছে। যাক, সুমন ভাইয়ের মাধ্যমে জিন্না চাচাকেও আমরা আমাদের আপনাদের ওয়ার্ল্ডের পক্ষ থেকে সালাম পৌঁছে দিলাম। উনি এখনো আলহামদুলিল্লাহ সুস্থতার সাথেই রয়েছেন, ট্রাক চালাচ্ছেন। আল্লাহ তাআলা তাকে নিরাপদে রাখুন। সুমন ভাইয়ের কাছ থেকেও আরো অনেক ঘটনার প্রত্যাশায় রইলাম। প্রিয় লিসেনার, এই ঘটনাটি মূলত ওনার মামার সাথে ঘটে যাওয়া ঘটনা। ওনাদের যে দেশের বাড়ি এটি হচ্ছে মুন্সিগঞ্জ জেলার সিরাজদি খান উপজেলার কাকালদি গ্রামে। ওনার নানা নানির মোট 15 জন সন্তান ছিল, 8 জন ছেলে 7 জন মেয়ে। মেয়েদের মধ্যে ওনার মা অর্থাৎ তমা আপুর মা হচ্ছে 5 নম্বর, আর যেই মামাকে নিয়ে ঘটনা ঘটেছে উনি হচ্ছে ছেলেদের মধ্যে 5 নম্বর। ছোটবেলা থেকেই মামা খুবই ডানপিটে ছিলেন, তবে তার মনটা ছিল খুবই নরম এবং ভালো। হ্যাঁ, উনি দুষ্টুমি করতেন, সবার উপকারে কিন্তু ওনাকে আগে আগেই পাওয়া যেত। এই মামার নাম ছিল বুলু। বুলু মামার বয়স যখন 17 কি 18 বছর, তখন ওনার সাথে ঘটনাটি ঘটেছিল। পাড়ায় ওনার বয়সী যত ছেলেরা ছিল সবাই কিন্তু মাছ ধরতে খুবই পছন্দ করত। মামাও কিন্তু মাছ ধরতে খুবই ভালোবাসতেন। সকাল সন্ধ্যা কিন্তু ওনার জন্য কোনো সমস্যাই ছিল না, যখন মন চায় তখনই মাছ ধরতে চলে যেতেন। দলবদ্ধভাবে মাছ ধরতে পছন্দ করতেন। দলবদ্ধভাবে মাছ ধরার একটা আনন্দও ছিল, যে যেভাবে পারত, কেউ বড়শি দিয়ে, কেউ ঝাঁকি জাল দিয়ে এভাবে মাছ ধরতেন আর কি। তো বুলু মামার মাছ ধরার জন্য যেই জিনিসটা ছিল সেটা হচ্ছে
তিন কোণা বিশিষ্ট একটা জাল, মশারির কাপড় দিয়ে এই জালটা তৈরি করা হয়েছে। আর তিন কোণা শেপটা অনেকটা ত্রিভুজ বা পিরামিডের মতো দেখা যায় আর কি। যেই অংশটা চোখা অংশ, সেখানে হাত দিয়ে চেপে ধরে ওটা সামনের দিকে ঠেলে নিয়ে যেতে হয়। এর ভেতরেই কিন্তু মাছ পড়ে যায়। তো উনি এটা দিয়েই মাছ ধরতেন আর কি। ওনাদের বাসার কাছাকাছি একটা ছোট খালের মতো ছিল। বর্ষাকাল শুরু হওয়ার আগে নতুন পানি আসার সময় অনেক মাছ সেখানে পাওয়া যেত। বুলু মামা আর তার বন্ধুরা মিলে মাছ ধরতে ধরতে কখন যে বেলা শেষ হয়ে গেছে কেউ বুঝতেই পারেননি। মাগরিবের আজান দিয়ে দিয়েছে, সবাই ওখান থেকে বাড়ির দিকে রওনা শুরু করেছেন। তো বুলু মামা সবার শেষ দিকে ছিলেন। বুলু মামাও ওই জলাশয় থেকে উপরে উঠে আসবেন এমন একটা সময় হঠাৎ করে বুলু মামার কাছে মনে হলো ওনার পেছনে ছোট একটা বাচ্চা মেয়ে হাঁটছে আর বারবার তার মাছের ঝুড়িতে হাত দিচ্ছে। তখন কিন্তু সন্ধ্যা পার হয়ে অন্ধকার নেমে আসতে শুরু করেছে। তখনও হালকা হালকা আলো ছিল, তবে সেই আলোতে কারো চেহারা একদম স্পষ্ট বোঝা যাচ্ছিল না। বুলু মামা যখন পেছন দিকে তাকিয়েছেন তখন দেখতে পান ফ্রক পরা একটা বাচ্চা মেয়ে। তবে এই মেয়েটাকে দেখে তারই আপন বোনের মতো মনে হচ্ছিল। উনি চিন্তা করেন কি ব্যাপার, এইখানে তো তার আসার কথা না। বুলু মামা ধমক দিয়ে বলেন, এই তুই এখানে কি করিস? তোর এত বড় সাহস, তুই বিলের মধ্যে চলে আসছিস এই সময়, যা বাড়িতে যা। আসলে ব্যাপারটা কি উনি তো বুঝতে পারেননি। উনি চিন্তা করেছিলেন যে তার বোন তো আসছে হয়তো বা ভাইয়ের খোঁজে, ভালো লেগেছে আসছে। কিন্তু উনি পরক্ষণে খেয়াল করলেন মেয়েটা নেই। চিন্তা করলেন যে আমি না হয় ধমক দিলামই, ও কি এভাবে দৌড়ে আমার আগে চলে যাবে? আমি তো আগে যেতে দেখলাম না, পথ তো এটাই, এদিক দিয়ে তো সে যাবে, আমি তো আগে যাওয়া দেখলাম না, সে কোথায় গেল? উনি বাড়িতে চলে আসেন। বাড়িতে চলে আসার পর বুলু মামার নানির কাছে বলছেন যে তোমার ছোট মেয়ের তো অনেক সাহস, সে কিভাবে বিলের মধ্যে গেল, আমার পিছু পিছু আসছে এইভাবে হেঁটে হেঁটে। তখন নানি বলেন, এই তুই কি বলিস, কার কথা বলতেছিস? তুই যার কথা বলতেছিস সে তো বাসাই আছে। তখন এই বুলু মামা বলছেন যে না তো, তার তো বাসায় থাকার কথা না। হ্যাঁ, সে এগিয়ে চলে আসতে পারে আমার আগে, কিন্তু সে তো গিয়েছিল। এদিকে তাকে ডাকা হয়, সেও বলে না তো, আমি যাই নাই, আমি ওখানে যাবো কি জন্যে, আমার তো যাওয়ার দরকার ছিল না। বুলু মামা তখন চিন্তা করছেন, আচ্ছা তাহলে আমি কাকে দেখলাম? এই চিন্তা ওনার মাথার মধ্যে ঢুকে যায়। ওই রাত থেকেই বুলু মামার অনেক জ্বর। জ্বরের মধ্যে উনি এলোমেলো কথা বলছেন। তবে এরপর থেকে যে সমস্যাটা শুরু হয়ে গেল, এই সমস্যা আগে ওনার ছিল না। ওনার মধ্যে মৃগী রোগ দেখা দিল। মৃগী রোগীদের মতো উনি অচেতন হয়ে যেতেন, সারা শরীর খিচুড়ি দিয়ে উঠত। এরকম কিন্তু মাঝে মাঝেই হচ্ছিল। নানি বিভিন্ন হুজুর কবিরাজের কাছ থেকে বিভিন্ন তদবির এনে দিয়েছেন, তাবিজ কবজ এনে দিয়েছেন, তারপর কোনো কাজ হয়নি। এই যে তমা আপুরা ঢাকাতে যে বাড়িতে ছিলেন, তার পাশের বাড়িতেই ওনার নানুর আপন ছোট বোন থাকতেন। ওনাদের নিজেদের বাড়ি ছিল, এখনো আছে সেখানে, রায়ের বাজার টালি অফিস যেখানে, ওইখানে ঢাকার যে রায়ের বাজার আর কি, আমরা যেটা বলি, যেখানে বদ্ধভূমি আছে আর কি। তো নানুর ছোট বোনের সাথে নাকি ভালো একটা পরহেজগার জিন আসতো। উনি সেই জিনের সহযোগিতায় বেশ কিছু বিষয় সম্পর্কে বলতে পারতেন। এমনকি খারাপ কোনো কিছু থাকলে সেই জিনিস ঝাড়ফুঁকও করতে পারতেন উনি। তো এই যে তমা আপু, উনি জানিয়েছেন ওনার ছোট ভাই জন্মের সময়ও ওনার নানু আসছিলেন, নানুর সাথে ওনার মামাও আসছিলেন। তো এরকম একটা পরিচয় তো আগে থেকে ছিলই সেই নানুর ছোট বোনের সাথে আর কি। ওইখানে বুলু মামাকে নিয়ে যাওয়া হয়েছিল। এখন দেখা যাচ্ছে যে নানু এবং তার ছোট বোন একসাথে বসে পান খাচ্ছিলেন আর কথা বলছিলেন। বুলু মামাও নানুর কাছে পান চাইলেন। তখন নানুর বোন বললেন, তুমি তো ছোট মানুষ, তোমাকে পান খেতে হবে না। এখন ছোট বলতে 17-18 বছর বয়স, আসলে এতটা ছোটও না, কিন্তু মামা বলছেন আমি পান খাবই। তখন নানুর বোন বলছেন, আচ্ছা ঠিক আছে, পান যেহেতু খাবেই, নিজে বানিয়ে খাও। তুমি কিভাবে পান খাও, কতটুকু জর্দা খাও, সুপারি খাও, চুন খাও, এটা তো জানি না, তুমি তোমার মতো করে বানিয়ে খাও, এই নাও। এই বলে পানের ডিব্বাটা এগিয়ে দিয়েছেন। এদিকে হয়েছে কি, বুলু মামা অনেকগুলো সুপারি, অনেক খালি জর্দা
অনেকখানি চুন এটা দিয়ে পান বানিয়েছেন, আর এটা খুব মজা করে খাচ্ছেন। এই দৃশ্য দেখার পর নানুর ছোট বোনের সাথে যে জিন ছিল সে কিন্তু বুঝে গেছে এখানে কোনো একটা সমস্যা আছে। সে আস্তে করে নানু ছোট বোনের কানে কানে সে বলে গেছে, এই মামা কিন্তু স্বাভাবিক অবস্থায় নাই, তার মধ্যে অন্য জিনিস রয়েছে। তখন কি হয়েছে, ওই জিনটা নানুর ছোট বোনের শরীরের মধ্যে ভর করেছে। তখন ধরাম করে এই বুলু মামার পিঠের উপর দিয়েছে একটা থাপ্পড়। যেটা থাপ্পড় দিয়েছে তখন বুলু মামা চমকে উঠেছেন। এরপরে কিন্তু নানুর ছোট বোনের শরীর থেকে ওই জিনটা বেরিয়ে গেছে। এদিকে বুলু মামা নানু ছোট বোনকে বলতেছেন যে, ও নানু, তুমি আমাকে এত জোরে থাপ্পড় দিলা, আমি তো ব্যথা পেলাম না, ঘটনাটা কি? তখন ওই নানু ছোট বোন বলছে, বাবা দেখো, তোমার সাথে খুবই খারাপ একটা জিনিস ছিল। মূলত তোমার পিঠের উপর চড় দিয়েছি, আমিও দেইনি, আর একজন দিয়েছে, এই জিনিসটা তোমার থেকে তাড়ানোর জন্য। এই কথা শোনার পর আসলে বুলু মামা তো কিছুই বুঝতে পারলেন না, এমনকি নানি যে পাশে ছিলেন ওনার বড় বোন উনিও কিছু বুঝতে পারলেন না। এর কয়েকদিন পর নানি বুলু মামাকে সাথে নিয়ে গ্রামে চলে আসেন। এর মাসখানেক পর নানুর বোন এই তমাপুর নানা বাড়িতে বেড়াতে গিয়েছেন। রাতে ওখানে থাকতে হবে, যেহেতু বোনের বাসায় গেছেন 2-3 দিন তো বেড়াবেনি। রাতে খাওয়া দাওয়া সেরে সবাই ঘুমিয়ে পড়েছেন। তখন নানুর বোন স্বপ্নে দেখছেন যে ওনারা যে ঘুমিয়েছিলেন যে ঘরে, ঠিক ওই ঘরের ভিতরে যে মেইন দরজাটা রয়েছে, রাতের বেলা ঠাস করে দরজাটা খুলে গেল। কাঠের দরজা যদি ধরাম করে খুলে যায়, ঠাস করে খুলে যায়, যেরকম শব্দ হয় ওরকম শব্দ হলো। মনে হলো কালো টাইপের কোনো একটা ভয়ঙ্কর গরিলা আকারের প্রাণী হেলে দুলে ঘরের মধ্যে ঢুকলো। বডিটা প্রথমে ঢুকতে চাইছিল না, মনে হলো একটু বাঁকিয়ে ঘরের মধ্যে সে ঢুকলো। তার শরীরে অনেক কালো কালো মোটা মোটা লোম রয়েছে, তার কিন্তু কোনো মাথা নেই। বুকের উপরে দুটো ভয়ঙ্কর লাল টকটকে গোল আকারের চোখ। এই অবয়বটা 2 হাত বাড়িয়ে দিয়ে নানুর বোনকে বলছে, দে, আমাকে এখনই দে। নানুর বোন বলছেন, কি দেব তোকে? তুই কেন এখানে এসেছিস, আর তুই কে? তখন সে বলছে, তুই আমাকে চিনতে পারছিস না আমি কে? আমি তো সেই যে বুলুর সাথে থাকি। তুই আমাকে চড় দিয়েছিলি, তুই আমাকে তাড়াতে চাস, আমি তোকে নিয়ে যাবই, দে, বুলুকে আমাকে দে। তখন উনি বলছেন, আমার ভাগ্নেকে তোকে দেব কেন? তুই কেন আসছিস? এখান থেকে চলে যা, আমি দেব না ওকে। তখন ওই ভয়ঙ্কর অবয়বটা বলে, ওকে তো আমি নিয়ে যাবই, এবং ঘোষণা দিয়ে নিয়ে যাব, তোরা কেউ কিছুই করতে পারবি না। হঠাৎ করে নেব না, বলে কয়ে নেব। হাতে কিন্তু ওর বেশি সময় নেই, তোরা খালি চেয়ে চেয়ে দেখবি, কিছুই করতে পারবি না। এই কথা বলার সাথে সাথে ওনার ঘুম ভেঙে যায়। উনি সাথে সাথে ওনার বোন, মানে এই যে তমাপুর নানিকে ডাকেন এবং বলেন যে, বুঝি আমি একটা খারাপ স্বপ্ন দেখেছি, এটা এখন আপনাকে বলবো না, সকাল হলে বলবো। বুলুকে দেখে রাখবেন, ওর কিন্তু সমস্যা হবে, ওর উপর ভয়ঙ্কর একটা খারাপ জিনিস ভর করে আছে, ওকে নিয়ে যেতে চাই। এরপর নানি তো সকালবেলা বিস্তারিতভাবে শুনলেন কি হয়েছে না হয়েছে। এরপর কিন্তু বুলু মামাকে অনেক হুজুর কবিরাজ দেখানো হয়েছে, এক একজন এক এক রকম ভাবে তদবির দিয়েছে, রুকিয়া করেছে, তাবিজ কবজ দিয়েছে, কিন্তু দেখা যাচ্ছে যে বুলু মামার মধ্যে অস্বাভাবিক আচরণ কিছুটা থেকেই যাচ্ছে। বুলু মামা যে খুবই অস্বাভাবিক আচরণ করতেন বিষয়টা এরকম না, আবার উনি যে শুকিয়ে যাচ্ছিলেন একদম বিষয়টা এটাও না। তো এরকম কিন্তু হচ্ছিল। একদিন শুক্রবার ওই গ্রামের একজন চাচার বাড়িতে একটা দোয়া অনুষ্ঠান ছিল। মূলত ওই চাচা মারা গিয়েছিলেন 4 দিন আগে। সাধারণত বাংলাদেশে দেখা যায় 3 দিন, 7 দিন, 4 দিন, 40 দিন, এটা উপলক্ষে কিন্তু দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। মূলত ওই বাড়িতে একটা দাওয়াত ছিল। ওই সময় বুলু মামার কয়েকজন বন্ধু বুলু মামাকে বলেন যে, কিরে বুলু, আজকে ওই বাড়িতে যাবি না দোয়া অনুষ্ঠানে? তো বুলু মামা বলেন যে, হ্যাঁ যাবো। তো এক কাজ করিস, 4 দিন পর আমার দোয়া অনুষ্ঠানে কিন্তু তোরা আসিস, তোদের দাওয়াত রইল।
এই কথা শোনার পর ওনার বন্ধু তো খুবই অবাক হলেন, হেসেই ফেললেন যে কি রে, তোর কি মাথা টাথা নষ্ট হয়ে গেল নাকি, কি বলিস? তোর মৃত্যুর দাওয়াত তুই নিজেই দিয়ে যাচ্ছিস নাকি আমাদেরকে? এটা কোনো কথা নাকি? ওনারা হেসেই কথাটা উড়িয়ে দিয়ে ওখান থেকে চলে যান। তো এর কিছুক্ষণ পর বুলু মামা বাড়িতে যখন গিয়েছেন, তখন নানি বুলু মামাকে ডেকে বলছে, ধ্যানে বুলু, আমার রান্নার জন্য কিছু লাকড়ি ভেঙে দিত। তখন বুলু মামা বলছেন, হ্যাঁ দিচ্ছি, এটাই কিন্তু শেষ, আর কিন্তু জীবনে কখনো আমাকে দিয়ে তুমি লাকড়ি ভাঙাতে পারবা না। তখন নানি আবার বলছেন, আচ্ছা ঠিক আছে যা, তোরে বলবো না লাকড়ি ভাঙতে, এখন তো অন্তত এনে দে। বুলু মামা বললেন, ঠিক আছে যাচ্ছি, কিছু লাকড়ি ভেঙে এনে দিলেন। এরপর তখন সময়টা 12টা, 12:15 মতো বাজে আর কি। ওই দিন শুক্রবার ছিল তো, জুম্মার দিন। উনি চলে গেলেন মসজিদের সামনে। মসজিদের ইমাম সাহেব আবার বুলু মামাকে খুবই স্নেহ করতেন। ইমাম সাহেবের কিছু কিছু কাজ বুলু মামা করেও দিতেন। ইমাম সাহেব বললেন যে, বুলু, আমি তো এখন আজান দেব, যেহেতু আমি মুয়াজ্জিনের কাজও করি, তুমি আমাকে একটু অজুর পানি এনে দিতে পারবে? একথা শোনার পর টিউবওয়েল থেকে বুলু মামা অজুর পানি এনে দিলেন। অজুর পানি এনে দিয়ে বুলু মামা মসজিদের পেছন দিকে চলে যান। ওনার আবার একটা বাজে অভ্যাস ছিল, উনি সিগারেট খেতেন। মসজিদের পেছনে গিয়েছেন, ওখানে কিন্তু একটা পুকুর রয়েছে। এই পুকুরটা নাকি গোল করে কাটা। সাধারণত পুকুর দেখা যাচ্ছে যে 4 কোনা হয়, কিন্তু এই পুকুরটা গোল করে কাটা হয়েছিল নাকি। ওখানে অনেকেই নিজেদের প্রয়োজনীয় কাজ করতেন। বর্ষাকালে নতুন পানি আসছিল, তখন পুরো পুকুর পানিতে ভরপুর ছিল। ইমাম সাহেব অজু করে আজানের জন্য মাইকের সামনে গেছেন। আজানের জন্য যখন সামনে গেছেন, আজান শুরু করেছেন, তখন এই আজানের মাঝখানে যে গ্যাপ থাকে, যেমন আল্লাহু আকবার বলার পর যে একটু গ্যাপ থাকে, এই গ্যাপে উনি মনে হচ্ছে শুনতে পেলেন এই পানির মধ্যে কেউ হাবুডুবু খাচ্ছে, এরকম শব্দ হচ্ছে। ইমাম সাহেব বুঝে গেছেন যারে নিশ্চয়ই বুলু পানিতে পড়ে গেছে, কারণ বুলুর মধ্যে তো মৃগী রোগের একটা লক্ষণ দেখা গিয়েছিল। উনি তো এই বিষয়টা জানতেন। উনি ওই সময় আজান ওখানে স্থগিত রেখে দ্রুত বাইরে বেরিয়ে পড়েন। পুকুরের কাছে গিয়ে দেখলেন যে বুলু মামা পানিতে পড়ে হাবুডুবু খাচ্ছেন, আর উনি সাঁতরাতে পারছেন না। ইমাম সাহেব দৌড়ে বুলু মামা যে সাইডে ছিলেন ওদিকে চলে যান, উনিও পানিতে ঝাঁপিয়ে পড়েন। বুলু মামার কাছে চলে যান, ওনাকে টেনে তোলার চেষ্টা করছেন, কিন্তু ইমাম সাহেবের কাছে মনে হচ্ছিল যে বুলু মামার কিন্তু ওই সময় মৃগী রোগের কোনো লক্ষণ দেখা যায়নি, কারণ সে স্বাভাবিকভাবেই নিজেকে বাঁচানোর চেষ্টা করছিল। কিন্তু মনে হচ্ছে নিচ থেকে কিছু একটা তাকে টেনে নিয়ে যাচ্ছে। উনি অনেক চেষ্টা করলেন। একটা পর্যায়ে বুলু মামাকে ছেড়ে দিয়ে দৌড়ে ওই ভেজা শরীরে আবার মসজিদে চলে আসলেন। আবার মাইক অন করে সবাইকে ডাকতে থাকেন যে কে কোথায় আসো, সবাই আসো, বুলু পানিতে পড়ে গেছে, আমি টেনে তুলতে পারছি না, সবাইকে আসতে হবে। মাইকে এই ডাক শোনার সাথে সাথে আশপাশ থেকে লোকজন হুড়মুড় করে বেরিয়ে এসে পুকুরের পাশে এসে সবাই ঝাঁপিয়ে পড়লো বুলু মামাকে তোলার জন্য। ততক্ষণে বুলু মামা কিন্তু পানির নিচে চলে গেছেন। সবাই মোটামুটি খোঁজাখুঁজির প্রায় 10 থেকে 12 মিনিটের মাথায় একদম পুকুরের তলদেশ থেকে বুলু মামাকে উদ্ধার করতে পারলেন। তখনও কিন্তু বুলু মামার বাঁচার আশা ছিল, নাক মুখ দিয়ে রক্ত ঝরছিল, তখন উনি জীবিত ছিলেন। তবে ওখান থেকে তোলার অল্প সময়ের মধ্যেই বুলু মামা আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যান। ওনার মতো এরকম পরোপকারী মানুষের চলে যাওয়া সবাইকে খুবই শোকের সাগরে ভাসিয়েছিল। প্রিয় লিসেনার্স, এখানে একটা বিষয় আপনারা খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করুন, তা হচ্ছে বুলু মামার মৃত্যুর বেশ কিছুক্ষণ আগেই কিন্তু উনি বলেছিলেন যে উনি চলে যাবেন, উনি থাকবেন না। আসলে এখানে কোন ব্যাপারটা কাজ করেছিল? মূলত ওই যে সন্ধ্যায় বা সন্ধ্যার ঠিক পরপরই উনি যখন মাছ ধরে ফিরছিলেন, তখনই ভয়ঙ্কর একটা পিশাচ ওনার পিছু লেগে যায়। এই পিশাচটাই ওনাকে শেষ করে দিয়েছে। উনি যে অনেক বড় ধরনের কোনো ভুল করেছিলেন তা কিন্তু নয়, তবুও এরকম একটা ভয়ঙ্কর ঘটনা ওনার সাথে ঘটে গেল, যা পুরো একটি পরিবার নয়, শুধু পুরো একটি গ্রামকেই কাঁদিয়েছিল। ঘটনাটি নাকি আরো বড় ছিল, তবে আপু সংক্ষেপে আমাদেরকে পাঠিয়েছেন। উনি বলেছেন যে ওনার কাছে আরো ঘটনা আছে, পর্যায়ক্রমে উনি সেগুলো আমাদেরকে পাঠাবেন। ইনশাল্লাহ আমরা অপেক্ষায় থাকবো সেই ঘটনাগুলোর জন্য।
প্রিয় লিসেনার্স, আসলে খুবই মর্মান্তিক একটি ঘটনা, কারণ এই ধরনের ঘটনা আসলে যেই পরিবারের সাথে ঘটে তারাই বুঝতে পারেন যে আসলে এই ধরনের ঘটনা ঘটলে একটি পরিবারের উপর কেমন ঝড় বয়ে যায়, কতটা শোকের সাগরে মানুষ ভাসতে পারে। এখনো নানি বুলু মামার কথা মনে পড়তেই হাউমাউ করে কান্নাকাটি করেন। এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আসলে আমরা যতই সতর্কতা অবলম্বন করি না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে হেফাজত না করেন, আমাদের রক্ষা পাওয়ার আর কোনো উপায় নেই। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিরাপত্তার বলয়ে থাকার জন্য যে আমলগুলো রয়েছে সেই আমলগুলো আমাদেরকে করে যেতে হবে, তবেই আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজতে রাখবেন। আল্লাহ আমাদেরকে নিরাপত্তার চাদরে ঢেকে রাখুন, এ ধরনের পরিণতি যেন আর কারো না হয়। তবে একটা বিষয়, কিছু কিছু সময় আমাদেরকে মেনটেন করে চলা উচিত, এই জিনিসগুলো যেন ভুল না হয়। বিশেষ করে অমাবস্যা, পূর্ণিমা, তারপর ভর দুপুর বেলা, সন্ধ্যাবেলা, এই সময়গুলো অত্যন্ত বিপজ্জনক হয়ে থাকে। কেননা এই সময়গুলোতে ক্ষতিকর যে সমস্ত জিনেরা রয়েছে, যারা মানুষকে ক্ষতি করার জন্য সবসময় ওত পেতে থাকে, এটা হচ্ছে তাদের জন্য মোক্ষম সময়। বিশেষ করে অমাবস্যা এবং পূর্ণিমাতে বিশেষ কিছু সময় থাকে, যেটাকে অনেকে রাহুকাল বলে থাকেন। একটা নির্দিষ্ট সময়, আপনারা জেনে অবাক হবেন যে এই সময়গুলোতে অধিকাংশ মানুষ পানিতে ডুবে মারা যায়। কেননা এই সময়ে দুষ্টু জিনেরা ওত পেতে থাকে, এই সময় কে পানিতে নামবে। যদি একবার তারা সুযোগ পেয়ে যায়, সাথে সাথে তারা পানিতে তলিয়ে নিয়ে যায়, এদেরকে মেরে ফেলে। আর এটা করার মাধ্যমে তারা শক্তিশালী হয়। নির্দিষ্ট কিছু সময়ে তারা এই কাজগুলো করতে পারে। আপনারা খেয়াল করবেন যে অনেক সময় দেখা যাচ্ছে যে পানিতে ডুবে আর ওঠেনি, রহস্যজনকভাবে তাকে পরে পাওয়া গেছে, অথচ সে যে দীর্ঘ সময় পানির মধ্যে ছিল, শরীরে এরকম কোনো কিছু মনে হচ্ছে না, মনে হচ্ছে মাত্র মারা গিয়েছে। এই 100 জনের মধ্যে যদি আমরা একটু বিশ্লেষণ করি, এদের মৃত্যুর সময়টা অধিকাংশ সময়টাই পড়ে যায় হচ্ছে চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ, এরপর অমাবস্যা, পূর্ণিমা। এই যে সময়গুলো, এই সময়গুলো সব সময় না, নির্দিষ্ট কিছু সময়, এই সময়গুলোই হচ্ছে সবচাইতে ভয়ঙ্কর। আমাদের জন্য ভয়ঙ্কর, কিন্তু ওদের জন্য এটা একটা শুভ সময়। ওরা যদি আমাদেরকে ক্ষতি করতে পারে, তাহলে ওরা শক্তিশালী হয়। এই জন্য আমাদেরকে এই বিষয়ে সতর্ক থাকতে হবে। আমরা অনেক সময় অনেক জায়গায় যাই, হুট করে পানিতে নেমে পড়ি। আমরা সমুদ্রে গিয়েছি, সমুদ্রে নেমে পড়ি, নদীতে গিয়েছি, নদীতে নেমে পড়ি, হাওরে গিয়েছি, হাউস বোটে করে হুট করে নেমে পড়ি। যতই লাইফ জ্যাকেট থাক সাথে, এই ধরনের ভয়ঙ্কর সময় যদি আমরা একবার পড়ে যাই আর নেমে পড়ি, তাহলে কিন্তু বিপদ আমাদের জন্য খুব মারাত্মকভাবে ঘনীভূত হয়ে ধেয়ে আসছে। এই জন্য খুবই সতর্ক থাকবো। আর যদি একান্তই নামতে হয়, সেক্ষেত্রে দোয়া পড়ে নামবো, আয়াতুল কুরসি পড়ে। এছাড়া আরো অন্যান্য কিছু দোয়া রয়েছে, সেগুলো পড়ে ইনশাল্লাহ নামবো। বিশেষ করে যারা বয়স্ক ব্যক্তিরা রয়েছেন, যারা মুরব্বীরা রয়েছেন, তারা এই বিষয়টা খেয়াল রাখবেন, কারণ ওনারা অভিজ্ঞ মানুষ। যারা ইয়াং রয়েছে বা ছোট বাচ্চা রয়েছে, তারা তো এই বিষয়গুলো আসলে ভাবে বুঝতে চান না বা বোঝেনও না। বিশেষ করে যারা একদম ছোট আছেন, তাদের দায়িত্ব হচ্ছে এই বিষয়টা সম্পর্কে অন্যদেরকে সচেতন করা। প্রিয় লিসেনার, এই ঘটনাটি আমাদেরকে জাপানের টোকিও থেকে পাঠিয়েছেন মোহাম্মদ রোমান। ওনার পাঠানো একটি ঘটনা কিন্তু আমরা থার্সডে নাইটের 176তম এপিসোডে প্রচার করেছিলাম। ওনার দেশের বাড়ি মুন্সিগঞ্জ জেলার সিরাজদি খান উপজেলার জৈনসার ইউনিয়নের ভাটিমভোগ গ্রামে। যে ঘটনাটি উনি আমাদেরকে পাঠিয়েছেন, এই ঘটনাটি ঘটেছে ওনার এক বন্ধুর সাথে, যার নাম হচ্ছে নয়ন। ঘটনাটি ঘটেছে এই 2026 সালের এপ্রিল মাসের 22 তারিখে। এই যে নয়ন ভাই, উনি 2026 সালে জাপানে লেখাপড়া শেষ করে চাকরির জন্য ট্রাই করছিলেন। এর মধ্যে একটি কোম্পানিতে ওনার চাকরি হয়ে যায়। ওই কোম্পানিটা ছিল জাপানের চিবা প্রিফেকচার এরিয়াতে। উনি কিন্তু লেখাপড়া করেছেন টোকিওতে। যেহেতু ওই কোম্পানিটা চিবা প্রিফেকচারে, ওখানে ওনাকে চলে আসতে হবে। আর কোম্পানি থেকে ওনাকে একটা বিল্ডিংয়ে ফ্ল্যাট বরাদ্দ করা হয়। উনি তো মহা খুশি। খুব বেশি দিন তো আর বেকার থাকতে হয়নি, অল্প কিছুদিন মাঝখানে গ্যাপ গেছে আর কি। রেজাল্ট হওয়ার পর চাকরি তো পেয়েছেনই, সেই সাথে
একটি ফ্ল্যাটও পেয়ে গেছেন। কথা ছিল যে উনি প্রথমে ওই ফ্ল্যাটে উঠবেন, ওঠার পর উনি পরদিন ওই কোম্পানিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করবেন। তো উনি তো টোকিও থেকে এই চিবা প্রিফেকচারে চলে আসছেন। তো ওনার থাকার যে জায়গাটা, যে বিল্ডিংটা, এই বিল্ডিংয়ে মোট 5টা ফ্ল্যাট রয়েছে। এটা একটা গ্রামীণ এরিয়া, মানুষজন আছে তবে কম, একটু দূরে দূরে ঘরবাড়ি আছে, মানুষজন কম থাকে। উনি যখন উঠেছেন, ওনার মালামাল গোছগাছ করে একটু ফ্রেশ হয়ে রাতের খাবার খেয়েছেন। এরপর দেশে ওনার মা এবং পরিবারের সাথে কথা বলেছেন। এরপর উনি ঘুমাতে যাবেন। স্থানীয় সময় রাত প্রায় 12:30টার মতো বাজে। তখন উনি মাত্র লাইটটা বন্ধ করে শুয়েছেন। তখন কিন্তু আশেপাশে আলো ছিল। আশেপাশে আলো বলতে বারান্দায় লাইট জ্বলছিল বা অন্য সাইডে লাইট ছিল, জানালার কাচের ভেতর দিয়ে সেই আলো কিন্তু হালকা হালকা রুমের মধ্যে আসছিল। তবে লাইট যখনই বন্ধ করেছেন, তখন ওই অন্ধকারটা সইয়ে নেওয়ার জন্য তো কিছুটা সময় লাগে। উনি যখনই লাইটটা বন্ধ করে বিছানায় শুয়েছেন, সাথে সাথে ওনার কাছে মনে হলো কোত্থেকে যেন একটা ছায়ামূর্তি লাফ দিয়ে এসে ওনার বুকের উপর বসেছে আর ওনার গলা চেপে ধরেছে। উনি চিন্তা করলেন, কি ব্যাপার, কি হলো এটা? রুমের দরজা তো বন্ধ, জানালা বন্ধ, আর এই ছায়ামূর্তিটা ওনার গলার উপর চাপ দিয়ে ধরে মনে হচ্ছে ওনাকে মেরেই ফেলবে, এমন জোরে চাপ দিচ্ছে। এদিকে উনিও ছোটার জন্য চেষ্টা করছেন। এই অল্প কয়েক সেকেন্ডের মধ্যেই রুমের অন্ধকার যখন একটু চোখে সয়ে গেছে, তখন উনি দেখতে পান যে এই জিনিসটা খুবই ভয়ঙ্কর একটা জিনিস। উনি চিন্তা করেছিলেন কোনো চোর হবে হয়তোবা, কিন্তু জাপানে তো এরকমটা হওয়ার কথা না। উনি যখন দেখতে পেলেন যে এই জিনিসটার ভয়ঙ্কর রূপ, তখন তো ওনার শরীর একদম অবশ হয়ে যাচ্ছিল। উনি দেখতে পান এই জিনিসটা এমন একটা চেহারার, মনে হচ্ছে চেহারাটা পচা গলা, মুখের এক পাশের মাংস পচে খুলে পড়ে গেছে এবং এর ভেতরে যে হাড়, এটাও দেখা যাচ্ছে। আর এটা শরীর দিয়ে এমন বিশ্রী দুর্গন্ধ বের হচ্ছে যেটা আসলে ভাষায় বলবার মতো না। এই যে নয়ন ভাই, উনি কিন্তু হিন্দু ধর্মাবলম্বী। ওনার গলায় কিন্তু ওনার ধর্মের বেশ কয়েকটা মালা ছিল। এই জিনিসটা কি করেছে, গলা চাপ দিয়ে যখন ধরেছে, এর অল্প কিছু সময় পর পরই এই মালাগুলো টেনে ছিঁড়ে একদম খুলে ফেলেছে। শুধু খুলেছে তা না, দূরে ছিটকে ফেলে দিয়েছে। এটা করেই যদি সীমাবদ্ধ থাকতো তা কিন্তু না। সে এক হাত দিয়ে গলা চেপে ধরেছে, আর এক হাত দিয়ে বুকের উপরে, গলার সাইডে, কাঁধের উপরে, হাতে, বিভিন্ন জায়গায় আঁচড় দিচ্ছিল। নয়ন ভাই বুঝতে পারলেন যে ওনার সময় হয়তোবা শেষ হয়ে এসেছে। উনি শরীরের সর্বশক্তি দিয়ে ওই জিনিসটাকে ধাক্কা দিয়ে শরীর উপর থেকে সরিয়ে দিতে সক্ষম হন। এরপর এক দৌড়ে রুম থেকে বের হয়ে ওই বাসা থেকে 8 থেকে 10 মিনিট দূরত্বে একটি ডিপার্টমেন্টাল স্টোর ছিল, ওখানে চলে যান। ওখানে চলে যাবার পর ওই স্টোরের বাইরে বসেই রাত কাটিয়ে দেন। বাসায় ফেরার মতো সাহস তার ছিল না, যেহেতু ওই এলাকায় মানুষজন খুবই কম। কার সাথে এই বিষয়ে কথা বলবেন সেটাও বুঝতে পারছিলেন না। সকাল পর্যন্ত অপেক্ষা করলেন। যখন সকাল হয়ে গেছে, উনি বাসায় যাওয়ার সময় ওনার ওই বিল্ডিং এর কাছাকাছি একটা বাড়ি রয়েছে, ওইখানে যান। ওখানে যাওয়ার পর দেখতে পেলেন যে ওই বিল্ডিং এ একজন বয়স্ক ভদ্র মহিলা বসবাস করেন। তো উনি বের হয়েছেন, ওই জাপানিজ বয়স্ক ভদ্র মহিলার সাথে কথা বললেন যে আমি তো এই বিল্ডিং এ এসেছি, তো এরকম একটা সমস্যা হয়েছে। মূলত যখনই উনি বলেছেন আমি তো এই বিল্ডিং এ এসেছি, তখনই ওই বয়স্ক মহিলার মানে চেহারাটা কেমন যেন একটু ফ্যাকাশে হয়ে গেল। মনে হলো উনি গভীর চিন্তামগ্ন হয়ে গেলেন। এরপর যখন বললেন যে রাতের বেলা এরকম একটা ঘটনা ঘটেছে, তখন ওই বয়স্ক মহিলা বললেন যে তুমি এই বিল্ডিং এ এসেছো, এখানে তো বহু বছর, প্রায় 10 থেকে 12 বছর ধরে এখানে কোনো মানুষই থাকে না, এটা তো খালি পড়ে আছে। আর জাপানে এরকম ভবনগুলোতে আসলে মানুষজন থাকে না, কারণ এগুলোতে অনেক ভুতুরে ঘটনা ঘটে। এই কথা শোনার পরই উনি আর একজন লোককে সাথে নিয়ে, মানে কোনোভাবে একজন লোককে সাথে নিয়ে ওই রুমে ঢুকে মালামালগুলো গুছিয়ে বের হয়ে উনি আবার টোকিওতে চলে আসেন। ফোনে জানিয়ে দেন উনি এই চাকরিটা করছেন না। ওই বাসার একটি রাতও থাকার সাহস ওনার হয়নি। পরবর্তীতে উনি জানতে পারেন যে জাপানে অনেক বয়স্ক ব্যক্তিরা কোনো বাসার মধ্যে মারা গেলেও তাদের লাশ সম্পর্কে
অনেকেই কোনো তথ্য জানতে পারেন না। তাদের পরিবার পরিজন দূরে থাকেন, একাকী বিষণ্ণতা তাদেরকে গ্রাস করে ফেলে। মারা যাবার 6 মাসও হয়ে যায়, দেখা যাচ্ছে তাদের কোনো খোঁজ খবর কেউ পায় না, কঙ্কাল হয়ে থাকে। এমন অবস্থা কিন্তু হয়ে থাকে। সাধারণত এই ধরনের বাসাগুলোতে এই প্যারানরমাল ঘটনাগুলো ঘটে। আর এই ধরনের বাসায় যখন একবার এই ধরনের একটা মৃত্যু হয়ে যায়, তখন ওই বাসাগুলো আর ভাড়া হয় না, ওখানে আর কেউ থাকে না, ওগুলো ওভাবে খালিই পড়ে থাকে। আর এই ধরনের বাসাগুলোতে যদি কেউ ওঠে, তখন এই ধরনের ভয়ঙ্কর ঘটনাগুলো ঘটে। প্রিয় লিসেনার্স, আপনাদের হয়তোবা মনে আছে, আমরা জাপানের এরকম ঘটনা আগেও শেয়ার করেছিলাম। জাপানে থাকা একজন আপু আমাদেরকে ঘটনা পাঠিয়েছিলেন। উনি ওনার পরিবার নিয়ে সেখানে গিয়েছিলেন। প্রথম যাবার পরপরই একটি বাসায় ভয়ঙ্কর কিছু ঘটনার মুখোমুখি ওনারা হয়েছিলেন। উনিও বলেছিলেন জাপানে এরকম অনেক বাসা রয়েছে, ফাঁকা পড়ে আছে, অনেক অল্প টাকায় ভাড়া পাওয়া যায়, তবুও মানুষজন জেনে শুনে উঠতে চায় না, না জানে কেউ ভুল করে উঠে পড়ে, তখন পরে এক বিপত্তিতে। এই ধরনের বিষয় কিন্তু ওই আপু আমাদেরকে বলেছিলেন। রোমান ভাইয়ের পাঠানো এই ঘটনাতেও কিন্তু আমরা এই একই বিষয় জানতে পারলাম। জাপানে এরকম হন্টেড হাউস বহু পড়ে রয়েছে, হিসাব নেই। তবে প্রিয় লিসেনার্স, এই ঘটনার মধ্যে শিক্ষণীয় যে বিষয়টা, সেটা হচ্ছে, একবার ভাবুন যে একটা মানুষের গড় আয়ু 100 বছরের উপরে হয়ে যাচ্ছে কারো কারো ক্ষেত্রে। এতটা সময় নিঃসঙ্গ ওনারা জীবনযাপন করছেন। কারো স্বামী মারা গেছে, কারো স্ত্রী মারা গেছে। ওনারা একটি ঘরের মধ্যে একাকী জীবনযাপন করছেন। রান্নাবাড়া, হাঁটা চলা, অনেক কিছুর জন্য যেখানে অন্যের উপর নির্ভরশীল থাকতে হয়, সেখানে নিজেকেই সব কাজ করতে হচ্ছে। অসুস্থ হয়ে গেলে ওখানেই ওনারা মারা যাচ্ছেন। তাদের খোঁজ নেয়ার লোকও পাওয়া যায় না। প্রিয় লিসেনার্স, আসলে এই যে বয়স হয়ে গেলে মানুষ একাকী হয়ে যায়, তার আত্মীয় স্বজন আর পাশে থাকে না, তাদের সন্তানাদি পাশে থাকে না। জাপান কিন্তু অনেক উন্নত একটি দেশ। আমরা এখন 2026 সাল পার করছি। জাপানে গেলে মনে হয় আমরা 2070 সালে রয়েছি, কেননা তারা টেকনোলজিতে এতটা এগিয়ে গিয়েছেন। এত আগানোর পরও তারা কি নিজেদের ব্যক্তিগত জীবনে সুখ আনতে পেরেছেন? আলহামদুলিল্লাহ, আমরা এতটুকু বলতে পারি, আমরা বাংলাদেশের মানুষেরা হয়তোবা তাদের মতো এতটা বিলাসী জীবন বা এতটা উন্নত প্রযুক্তি ব্যবহার করতে পারি না, হয়তোবা না, এটাই বাস্তব। কিন্তু আলহামদুলিল্লাহ এতটুকু বলতে পারি যে তাদের মতো নিঃসঙ্গ জীবনযাপন বাংলাদেশে এতটা মানুষ করে না। হ্যাঁ, করে, তবে তাদের মতো এতটা নয়। দিন শেষে আমরা যখন পরিবারের কাছে আসি বা আমরা যখন একাকী থাকি, তখন আমরা আমাদের আপনজনের সান্নিধ্য পেতে চাই। আমরা চাই কেউ আমাদেরকে বলুক যে খাবার রান্না হয়েছে, খেতে আসুন। আমরা চাই যে আমরা যখন ক্লান্ত শরীরে বাসায় ফিরি, কেউ আমাদেরকে বলুক যে সারাদিন নিশ্চয়ই অনেক ক্লান্তি গিয়েছে, এক গ্লাস শরবত বানিয়ে রেখেছি, এটা খান। আমরা চাই যে আমরা যখন বাসায় ফিরব, আমাদের সন্তানাদিরা আমাদের সাথে কুশল বিনিময় করুন, বা তারাও তাদের অনুভূতিগুলো আমাদের সাথে শেয়ার করুক। এটা কিন্তু আমরা চাই। দিন শেষে নাতি নাতনিদের সাথে বৃদ্ধ বৃদ্ধারা গল্প করবেন, এটাই কিন্তু আমাদের দেশে আমরা প্রত্যাশা করি। তারাও হয়তো বা প্রত্যাশা করেন। তবে উন্নত জীবন আর আধুনিক যে জীবনযাপন, এর কারণেই একটা বয়সে এসে ওনারা খুবই একাকী হয়ে যান। আমাদের দেশেও কিন্তু এমন মানুষ রয়েছেন, তবে সেই মানুষের সংখ্যা যে তাদের মতো এত বেশি তা কিন্তু নয়। সেই দৃষ্টিকোণ থেকে আলহামদুলিল্লাহ আমরা অনেকটাই ভালো আছি। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমরা পেয়েছি একজন রেমিটেন্স যোদ্ধা ভাইয়ের কাছ থেকে। ওনার নাম ওয়াদুদুল ইসলাম। উনি বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের শারজা শহরে রয়েছেন। ওনার দেশের বাড়ি হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলায়। উনি শারজাতে একটি কোম্পানির অধীনে ড্রাইভিং পেশায় নিয়োজিত রয়েছেন। ওনার
মূল যে কাজ সেটা হচ্ছে ওই কোম্পানির কর্মীদেরকে কাজের যেই জায়গাটা ওখানে গাড়িতে করে দিয়ে আসা, আবার কাজের সময় শেষ হলে তাদেরকে আবার রুমে নিয়ে আসা। ওই কোম্পানির যিনি ইঞ্জিনিয়ার উনি আবার একজন মিশরি। যারা কর্মী অর্থাৎ যারা শ্রমিক ওনাদের অধিকাংশই বাংলাদেশি। দেখা যাচ্ছে হবিগঞ্জ, কুমিল্লা, চট্টগ্রাম সহ বিভিন্ন এলাকার আমাদের রেমিটেন্স যোদ্ধা ভাইয়েরা রয়েছেন সেখানে। ওয়াদুদুল ইসলাম ভাই শারজাতে আসার আগে আজমানে একটি রেস্টুরেন্টে কাজ করতেন। ওখানে যখন ছিলেন তখন অনেক কষ্ট করেই ড্রাইভিং লাইসেন্স সংগ্রহ করেছেন, শিখেছেন ড্রাইভিং। এরপর উনি শারজাতে চলে এসেছেন 2024 সালের মার্চ মাসে। এখানে এসে এই কোম্পানিতেই ড্রাইভিং পেশায় নিয়োজিত হয়েছেন। শারজাতে আসার পরপরই উনি শুনতে পান এখানে নাকি একটি জিনের বাড়ি রয়েছে। এটা শোনার পর কৌতূহলবশত উনি একদিন ওনারই এক কলিগ ভাইকে নিয়ে ওই দিকটাতে হাঁটতে গিয়েছিলেন। ওনাদের উদ্দেশ্য ছিল দূর থেকে দেখে আসবেন আসলে জিনের বাড়ি কিরকম হয়। ওই যে জিনের বাড়িটা এটা হচ্ছে শারজার রুল্লা থেকে বের হয়ে এয়ারপোর্ট রোডে ওঠার ঠিক আগে রাস্তার ডান দিকে। যারা নাকি এই রোডে নিয়মিত চলাচল করেন বা ওই দিকে থাকেন, অনেকদিন থেকে থাকেন আর কি, যারা তারা জানতে পারবেন এবং চিনতেও পারবেন যে উনি আসলে ঠিক কোন বাড়িটার কথা বলতে চাচ্ছেন। ওনারা দুজন তো ওই বাড়ির পাশে গিয়েছেন, তখন বাইরে থেকে তো কিছুই দেখা যাচ্ছে না, গিয়েছেন তো দিনের বেলাতে। ওনাদের কাছে মনে হলো এই বাড়িটা আসলে স্বাভাবিক না, অনেক নোংরা, আর দেয়ালে অনেক কিছু আরবিতে লেখা। অনেক সময় বাংলাদেশে এরকম দেখা যায় পরিত্যক্ত বাড়িতে অনেকেই অনেক কিছু লিখে রাখেন, হয়তোবা ওখানেও অনেকে অনেক কিছু লিখে রেখেছে আর কি। ওনাদের ইচ্ছা ছিল ওই বাড়িটা সম্পর্কে আরো কিছু জানা, কিন্তু ওই সময় তেমন কোনো তথ্যই সংগ্রহ করতে পারেননি। 2026 সালের মার্চ মাসের কোনো একটি তারিখে এই ওয়াদুদুল ইসলাম ভাই উনি যেই কোম্পানিতে বর্তমানে রয়েছেন ওই কোম্পানির কর্মীদের কাজ শেষে নিয়ে আসছিলেন শারজাহের রুল্লাতে। তারিখটা ঠিক মনে করতে পারেননি, তবে বারটি ছিল সোমবার, এটা ওনার মনে আছে। কেননা ওই দিন রোডে অনেক জ্যাম ছিল। রবিবার সরকারি বন্ধের পর সোমবার স্কুল, কলেজ, অফিস আদালত খোলা থাকে, তো ওই দিন রাস্তাতে একটু জ্যাম থাকেই। তো ওয়াদুদুল ইসলাম ভাই যাদেরকে নিয়ে কাজে যেতেন তারা তো মূলত এই কনস্ট্রাকশনের কাজ করেন আর কি। ওনারা যেই জায়গাতে কাজ করেন ওই জায়গার নাম হচ্ছে রহমানিয়া। শারজার যে রুল্লা এটা থেকে প্রায় 25 কিলোমিটার দূরে। ট্রাফিক না থাকলে আসতে 30 মিনিট লাগে, আর ওই দিন ট্রাফিক একটু বেশি হয়, গুগল ম্যাপে দেখাচ্ছিল 1 ঘন্টা 20 মিনিট লাগবে। তো ওনার গাড়িতে চট্টগ্রামের একজন বয়স্ক লোক ছিলেন, ওনার নাম হচ্ছে মোহাম্মদ আব্দুল মজিদ। ওনার বয়স 55-র উপরেই হবে, 55 থেকে 60-এর মধ্যে। তো কথার এক পর্যায়ে যখন এই ওয়াদুদুল ইসলাম ভাই জানতে পারলেন যে উনি শারজার রুল্লাতে প্রায় 24 বছর ধরে আছেন, তখন ওনার স্মরণ হলো, আচ্ছা আমি তো ওই যে জিনের বাড়িতে গিয়েছিলাম, কোনো তথ্য সংগ্রহ করতে পারিনি, ওনার নিশ্চয়ই কিছু জানা আছে। তখন এই মজিদ ভাইয়ের কাছে এই বাড়িটা সম্পর্কে জানতে চান, আর নিশ্চয়ই ওনার কাছে তথ্য তো অবশ্যই আছে। দেরি না করে জিজ্ঞেস করলেন যে মজিদ ভাই, শুনছি যে আমরা যে এই রোডে যাচ্ছি এয়ারপোর্ট রোডে, ওইখানে ওই যে শারজার রুল্লাতে ঢোকার আগে একটা জিনের বাড়ি মেলে, এটা কি আসলে জিনের বাড়ি নাকি মানুষজন বানিয়ে বানিয়ে বলে? তখন মজিদ ভাই ওয়াদুদুল ইসলাম ভাইকে বলেন, তোমার কি ধারণা এই জিন ভূত শুধু বাংলাদেশের ঝোপঝাড়েই থাকে, শ্মশানেই থাকে, কবরস্থানে থাকে, এখানে নাই, পাহাড় পর্বতে নাই? তখন এই ওয়াদুদুল ইসলাম ভাই আবার বললেন, দেখেন এটা হচ্ছে অনেক আধুনিক শহর, তো চারদিকে আলো, সিসিটিভি, তো এখানে আসলে জিন কোথায় থাকে, কি করে না করে তো বুঝি না, জিন থাকার জায়গাটা কই, মানে এমন ভাবে বলেছেন আর কি। তখন এই মজিদ ভাই বলেন যে বাংলাদেশ থেকেও নাকি এই আরব দেশগুলিতে জিনের সংখ্যা অনেক বেশি, তবে এখানে বাংলাদেশের তুলনায় অতি প্রাকৃত ঘটনা কম ঘটে, এটা বললেন। আর ওনার কাছে তখন এই বিষয়ে জিজ্ঞেস করলেন, তখন উনি বলেছিলেন, হ্যাঁ এই বাড়িতেই আমাদের সাথে একটা ঘটনা ঘটেছিল 15 বছর আগে, অর্থাৎ এই যে জিনের বাড়ি যেটা, এই জিনের বাড়িতেই এই যে আব্দুল মজিদ ভাইয়ের সাথে ঘটনা ঘটেছিল। শুধু উনি একা না, আরো কয়েকজন সাথেই ঘটেছিল। সময়টা ছিল 2011 সালের জানুয়ারি মাসের দিকে। এই যে আব্দুল মজিদ ভাই উনি কিন্তু টাইলসের কাজ জানেন খুব ভালো। ওই সময়ে এই সংযুক্ত আরব আমিরাতে টাইলসের কাজ যারা জানেন তাদের চাহিদা ছিল অনেক বেশি। একদিন উনি একটি কাজের অফার পেয়েছেন, একটি ভিলা বলতে ডুপ্লেক্স ভিলা টাইপের একটা ভিলা বাড়ি,
এটায় টাইলস লাগাতে হবে, পুরনো টাইলস ফেলে দিয়ে নতুন টাইলস লাগাতে হবে। তো এই যে আব্দুল মজিদ ভাইয়ের সাথে আরো 5 জন ছিলেন, মোট 6 জন। ওনারা ওই বাড়িটার টাইলসের কাজ করার জন্য চলে যান। ওখানে গিয়ে দেখলেন যে সেখানে মোটামুটি থাকার ব্যবস্থা আছে, অর্থাৎ প্রতিদিন কাজে যাবেন ফেরত আসবেন এমনটা না করে এখানেই থাকা যায়, এখানে থেকেই কাজটা করা যায়, তাহলে আরো দ্রুত কাজটা শেষ করা যাবে। কারণ ওনারা কিন্তু কন্ট্রাক্ট নিয়ে কাজটা করার একটা সিদ্ধান্ত নিয়েছিলেন, দ্রুত কাজ শেষ করলে ওনাদের জন্যই ভালো। আর মোটামুটি ভালোই ব্যবস্থা ছিল আর কি ওই বাড়ির ভেতরে, আর কি গাড়ি ভাড়াও বেঁচে যাবে। ওনারা 4 থেকে 5 দিন টানা কাজ করেছেন, কোনো ধরনের কোনো সমস্যা হয়নি। তো ওই যে ভিলা, এটার যিনি মালিক উনি একজন স্থানীয় আরবি, অর্থাৎ স্থানীয় ওই আরব দেশের লোক। উনি প্রতিদিন 1 থেকে 2 বার আসতেন। খুবই চমৎকার একজন মানুষ নাকি উনি। উনি আসতেন, দেখতেন, চলে যেতেন। ওই আরবি যখন আসতেন তখন নাকি চারদিকে পারফিউমের গন্ধে ভরে যেত। উনি দুর্দান্ত একটি পারফিউম ব্যবহার করতেন। যখন উনি আসতেন তখন ওনারা যারা কাজ করতেন একটু সতর্ক হয়ে যেতেন, যেহেতু এই কাজের দায়িত্ব যিনি দিয়েছেন তিনি এসেছেন, একটু ভালো করে কাজ দেখাতে হবে মনোযোগ দিয়ে। উনি নাকি আসার পরপরই শ্রমিকদেরকে জিজ্ঞেস করতেন যে আপনারা খাবার খেয়েছেন কিনা, কোনো অসুবিধা হচ্ছে কিনা, অসুবিধা হলে আমাকে জানাবেন, এরকম বলতেন। আর চলে যাবার সময় কি করতেন, কিছু হালকা চা নাস্তা, কোল্ড ড্রিঙ্কস, চা কফি খাওয়ার জন্য কিছু অর্থ করে দিয়ে যেতেন। এটা প্রতিদিনই উনি করতেন, যেন শ্রমিকদের কাজকর্মে কোনো অসুবিধা না হয় আর শ্রমিকরা মনের খুশি নিয়ে কাজ করতে পারেন। উনি মূলত ওই বাড়িতে ঢোকার আগেই পারফিউমের গন্ধটা আগে ঢুকতো, যার কারণে ওনারা সবাই টের পেয়ে যেতেন যে এই লোক এসেছেন। তো একদিন হয় কি, উনি এসেছেন, আসার পর উনি দেখছেন চারদিকে কত দূর কাজ আগালো। উনি এটা দেখতে দেখতে দোতলার দিকে চলে গিয়েছেন। এই ভিলাটার নিচতলাতে বড় বড় 2টো রুম, মানে থাকার রুম, বেডরুম, এছাড়া অন্য রুম আছে, কিন্তু বেডরুম 2টো, আবার উপরেও একই রকম ভাবে বড় বড় 2টো বেডরুম। উনি ওই দোতলাতে ওঠার যে সিঁড়িটা ছিল, এই সিঁড়ি দিয়ে দোতলায় উঠলেন। এরপর মনে হলো যে উনি ছাদে চলে গেছেন আর কি। এদিকে উনি যে উঠেছেন প্রায় 15-20 মিনিটের মতো হয়ে গেছে, উনি আর নিচে আসছেন না। তখন নিচ থেকে একজন শ্রমিক বলছেন যে কি ভাই, এই যে শেখ উনি তো আসলেন, উনি তো উপর দিকে গেলেও 2-3 মিনিটের উপরে থাকেন না, কি হলো আবার আজকে নামছেন না, ওনার কি কোনো সমস্যা হলো কিনা? তখন একজন বলছেন যে মনে হয় নিচে নেমে চলে গেছে, তাকিয়ে দেখো ওনার গাড়িটা নাই নিচে। নিচের দিকে তাকিয়ে দেখা গেল সত্যি গাড়ি নেই। তবে একজন বললেন যে গাড়ি তো শুরু থেকেই নাই, উনি তো আজকে গাড়ি নিয়েই আসেন নাই, উনি মনে হয় হেঁটেই আসছেন, কিন্তু উনি তো এভাবে হেঁটে আসেন না। তখন আরেকজন বললেন না, উনি গাড়ি নিয়ে আসেন নাই, আমি নিশ্চিত উনি হেঁটেই আসছেন। তাহলে উনি কোথায় গেলেন? উনি কিন্তু আসার পর কারোর সাথে কথা বলেননি। অন্যান্য সময় কিন্তু উনি যখন আসেন, আসার পর উনি বলেন যে আপনাদের কোনো অসুবিধা হচ্ছে কিনা, বিভিন্ন বিষয় সম্পর্কে জিজ্ঞেস করার চেষ্টা করেন। কাজ নিয়ে যতটুকু না কথা বলেন, তার থেকে বেশি কথা বলেন হচ্ছে শ্রমিকদের কোনো অসুবিধা হচ্ছে কিনা। কিন্তু আজ তো কোনো কথাই বললো না, সোজা উপরে চলে গেল। উনাদের তো সন্দেহ লাগে। এদের মধ্যে একজন বলে যে আচ্ছা, আমরা কি ভুল টুল দেখলাম নাকি, এ কি আবার সেই ভূত প্রেত নাকি? এর মধ্যে একজন ছিলেন যার নাম হচ্ছে সোহেল। এই সোহেল আবার একটু দুষ্টু প্রকৃতির ছিল, খুব হাসি তামাশা করতে পছন্দ করতো। সে আবার এই ভূত প্রেত নিয়ে, জিন নিয়ে হাসি তামাশা শুরু করলো। হাসি তামাশার একটা পর্যায়ে এমন ভাবে কথা বলল যে জিন ভূত আর কি শয়তান বা কি দুষ্টু, এর থেকে আমি বেশি দুষ্টু, আমার কাছে কোনো জিন ভূত আসতে পারে না, আসলে আমি খবর করে ছেড়ে দেব। তো এই দিনের মতো কাজকর্ম এরকমই থাকলো আর কি, ওনাদের মতো করে কাজ করলেন। তবে ওই যে আরবি যে শেখ, ওনাকে আর সারাদিনেও কেউ দেখেনি। উনি যে এলেন, কোথায় হারিয়ে গেলেন। আর যে শেখ, উনি তো দিনে 1-2 বার আসতেনি, ওনার আসার ধরন ছিল যেটা, এটার সাথে এটা মিলল না। ওই রাত্রে ওই বাড়িতেই ওনারা খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়েছেন। হঠাৎ গাড়ির হর্নে ঘুম ভাঙে এই যে যেই সোহেলের কথা বললাম, সেই সোহেলের। তখন উনি তাকিয়ে দেখেন
অদ্ভুত দৃশ্য। ওনার আশেপাশে ডাস্টবিন, ময়লার দুর্গন্ধ আসছে, আর উনি কোনো বিছানায় শুয়ে না, উপর দিকে তাকিয়ে দেখেন আকাশের চাঁদ তারা দেখা যাচ্ছে। কি ব্যাপার? আর গাড়ির হর্ন অনেক দূর থেকে আসছে, গাড়ির দুটো হেডলাইট দেখা যাচ্ছে। উনি তখন দেখলেন যে উনি আসলে রুমে শুয়ে নাই, উনি আছেন একটা রাস্তার এক পাশে, এমন ভাবে শুয়ে রাখা ওনার গাড়ি, মানে ওনার গায়ের উপর দিয়ে গাড়ি উঠে যাবে। উনি দ্রুত ওখান থেকে উঠে পড়েন, সাইডে চলে আসেন, গাড়িগুলো ওনাকে ক্রস করে চলে যায়। আল্লাহর রহমতে তখন কোনো বিপদ আপদ হয়নি। তবে উনি বুঝতে পারলেন যে উনি যেখানে আছেন সেখানে আসা কোনোভাবেই সম্ভব না। এই যে ঘটনাটা ঘটলো, এই ঘটনা ঘটার পর উনি খুব অসুস্থ হয়ে যাবেন। অসুস্থ হয়ে যাওয়ার পর ওনার কিন্তু মানসিক সমস্যা দেখা দেয়। মানসিক সমস্যা এমন পর্যায়ে পৌঁছায় যে সরকার ওনাকে বাংলাদেশে আবার পাঠিয়ে দেয়। এটাই ছিল ঘটনা, মূল ঘটনা আর কি। তবে এই ঘটনা যখন ঘটে, উনি তো শেয়ার করেছেন যে এই ঘটনাটা আসলে কি হয়েছে। এরপর আরো বেশ কিছু তথ্য নাকি পাওয়া যায়। তা হচ্ছে এই যে ভিলা, এই ভিলাতে নাকি এর আগেও বেশ কিছু মানুষজন কাজ করতে গিয়েছিলেন। কারণ মালিক একজন হয়, সে কেনার পর এটার ব্যবহার করতে পারে না, আরেকজনের কাছে বিক্রি করে দেন। যেই কেনেন নতুন করে, উনি চেষ্টা করেন ওনার মতো করে সেটা সাজানোর জন্য। যখন শ্রমিক কাজে লাগান তখনই বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। এমনও নাকি হয়েছে কোনো একজন শ্রমিককে পাওয়া গিয়েছিল সাগরের পাশে, লোহিত সাগরের পাশে তাকে ফেলে রাখা হয়েছিল। যারাই এখানে কাজ ধরেছে কেউই কাজ নাকি পরিপূর্ণভাবে শেষ করতে পারেননি। আর যারাই এই বাড়ি কিনেছেন, কেনার পরপরই তারা বিভিন্ন ধরনের ভয়ঙ্কর বিষয়গুলো দেখেছেন স্বপ্নের ভিতরে। তো এভাবেই কিন্তু দীর্ঘদিন চলেছে। তো এই যে আমাদের ওয়াদুদুল ইসলাম ভাই যিনি ঘটনাটি পাঠিয়েছেন, উনি জানিয়েছেন যে এই বাড়িটা কিন্তু আগে সেই শেপে নেই, তবে বাড়িটার বাউন্ডারিটা আছে। মূল যে বাড়িটা, এটা অনেকটাই মাটির সাথে মিশে গেছে বা কোনো কারণে মিশিয়ে দেওয়া হয়েছে। এটা সরকার থেকেই করা হয়েছে বলে ওই আব্দুল মজিদ ভাই বলেন। কেননা এই বাড়িতে বিভিন্ন ধরনের ঘটনা ঘটছিল, যার কারণে এই বাড়ি কেনা বেচা সরকারিভাবে নিষিদ্ধ করে দেওয়া হয়। আর মূল কাঠামোটাও সরকারি নাকি এটা অনেকটাই মাটির সাথে মিশিয়ে দিয়েছে, তবে বাউন্ডারিটা আছে, অনেকটাই আছে, এমনটাই জানিয়েছেন ওয়াদুদুল ইসলাম ভাই। প্রিয় লিসেনার্স, হন্টেড বাড়ি এটা যে শুধু বাংলাদেশে আছে তা কিন্তু না, বিশ্বের অনেক দেশেই আছে। আমরা আজকের যে ঘটনাটা, এই ঘটনার মধ্যেও যেমন জানলাম, তারপর জাপানি যে ঘটনাটা আমরা শেয়ার করেছিলাম আমাদের আজকের এপিসোডে, সেখানেও কিন্তু জেনেছি জাপানেও অনেক হন্টেড বাড়ি রয়েছে। এই ধরনের বাড়িতে যদি একবার জিনেদের উপদ্রব শুরু হয়ে যায়, তাহলে এদেরকে তাড়ানো কিন্তু খুবই মুশকিল হয়ে যায়। আমি একজন বয়স্ক ভদ্রলোকের সাথে কথা বলেছিলাম। তো উনি এখন আর রুকিয়া সংক্রান্ত কাজ করেন না। তো উনি জানিয়েছিলেন যে উনি নারায়ণগঞ্জের যে সানারপাড় এরিয়া রয়েছে, ওখানে একটি বাড়িতে গিয়েছিলেন। তাও সেটা অনেকদিন হয়ে গেছে আর কি। একজন সরকারি কর্মকর্তা, উনি ওনার কষ্টার্জিত অর্থ দিয়ে একটি বাড়ি কিনেছিলেন। কেনার পরপরই শুরু হয়ে যায় সমস্যা। ওনার তো টাকা পয়সা আসলে বেশি ছিল না, উনি চিন্তা করেছেন যে আমার সমস্ত অর্থ দিয়ে বাড়িটা কিনি, ভাড়া পেলে তো আমি আমার পরিবার নিয়ে চলতে পারবো। অবসরে চলে গেছেন, এখন তো আয়ের একটা পথ দরকার। শুধু পেনশনের টাকা দিয়ে তো আসলে পরিবারকে চালানো খুব কঠিন ব্যাপার। উনি ওই বাড়িটা কেনার পর থেকেই ওই বাড়িতে ওনারা থাকতে পারেন না। রাতের বেলা অনেক ভয়ঙ্কর ধরনের আওয়াজ শোনেন। এরপর বিভিন্ন লোকের কাছে গিয়েছেন, কেউই এসে এই সমাধান করে দিতে পারেন নাই। এরপর কোনো মাধ্যমে খবর পেয়ে এই ভদ্রলোককে নিয়ে গেছেন। এই ভদ্রলোক দিনের বেলাতে আসছেন, ওনার সাথেই ওই বাড়িতে আসছেন। এই ভদ্রলোক যখনই ওই বাড়ির যেই ফ্লোরে মূল মালিক থাকেন, ওই ফ্লোরে খুব একটা সমস্যা না হলেও উপরের দিকে বেশি সমস্যা হয়, ওখানে কোনো ভাড়াটি আসতে পারে না। যখনই উপরের দিকে গিয়েছেন, তখনই নাকি আশপাশ থেকে সালাম আসে, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। এই দিন দুপুরে এরকম গায়েবী সালাম যখন আসছে, তখন কিন্তু এই যে বাড়ির যিনি মালিক, উনিও এখানে ফিট হয়ে পড়ে গেছেন। তারপরে তো এই যে যিনি ভদ্রলোক যিনি আসছিলেন, উনি তথ্য সংগ্রহ করেছিলেন। জানা যায় যে এইখানে আসলে যেই জায়গাটা ছিল, এখানে একটা ডোবার মতো ছিল, ওখানে এই জিনেদের অনেকদিন আগে থেকেই বসবাস ছিল। এটা ভরাট করে বাড়ি তৈরি করা হয়েছে, এই জন্যই এখানে রয়েছে তারা।
তারা কিছুতেই যাবে না। একটা শর্তে তারা যাবে, সেটা হচ্ছে এই যে যিনি বর্তমান মালিক, এই বাড়ি থেকে একটা ছেলে সন্তানকে তারা নিয়ে যাবে। সমস্যা বাঁধলো এই বাড়ির মালিকের ছেলে সন্তান একজনই। তখন তো এই বাড়ির যিনি মালিক উনি কোনোভাবেই রাজি হবে না, ছেলে সন্তান একজন হোক আর একাধিক হোক, কেউ কি এটা রাজি হবে? শেষ পর্যন্ত এই সমস্যার সমাধান করতে নাকি এই বয়স্ক ভদ্রলোকের 17 দিন লেগেছিল। 17 দিন ওনাকে ওই বাড়িতে থাকতে হয়েছিল। তাদের সাথে দফায় দফায় দেন দরবার করতে 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 একটা পর্যায়ে কয়েকটি গরুর বিনিময়ে তারা চলে যেতে রাজি হয়। তারা নাকি চলেও যায়। এখন কিন্তু ওই বাড়িতে আর কোনো সমস্যা নেই, কিন্তু সমস্যা হয়ে গিয়েছিল এই বাড়ি থেকে প্রায় 8-10টা বাড়ির পরে আর একটা বাড়িতে। কারণ এরা এখান থেকে সরে গিয়ে নাকি ওই বাড়িতে গিয়ে আস্তানা গেড়েছে, সেখানে সেম অশান্তি শুরু করেছে। তবে ওই বাড়ির লোকজন তারা কোন পদ্ধতিতে এই সমস্যার সমাধানের চেষ্টা করেছেন এই বিষয়ে ওই বয়স্ক ভদ্রলোক আর কিছু জানতে পারেননি। তবে ওই বয়স্ক ভদ্রলোক বলেছিলেন যে এদেরকে আসলে বুঝিয়ে বুঝিয়ে, কোনো ধরনের রুকিয়া করে না, অন্য কোনো জিনদেরকে দিয়ে তাদেরকে ভয় ভীতি দেখিয়ে না, অনেক বুঝিয়ে বুঝিয়ে 17 দিন সময় নিয়ে এই সমস্যার সমাধান করতে হয়েছিল। তবে এই সমস্যার সমাধান করতে গিয়ে ওনার বড় ধরনের কোনো সমস্যা না হলেও শারীরিকভাবে ওনার বেশ কিছু অসুবিধা হয়েছিল আর কি। এটার জন্য ওনাকে আবার ডাক্তার দেখাতে হয়েছে। মানে উনি নিজে এই ধরনের কাজ করলেও রুকিয়া করে আর কি এই সমস্যার সমাধান হয়নি, ডাক্তার দেখিয়ে আবার এটা সমাধান করতে হয়েছে, এমনটাই জানিয়েছিলেন আর কি। ধন্যবাদ জানাচ্ছি আমাদের ওয়াদুদুল ইসলাম ভাইকে ওনার পাঠানো ঘটনার জন্য। প্রিয় লিসেনার, এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন ওনার নাম মোহাম্মদ কাজী মাহমুদ হাসান। ওনার বাড়ি বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার উদয়পুর ইউনিয়নের গোলারগাতি গ্রামে। উনি পেশাগতভাবে একটি ফার্মেসির ব্যবসার সাথে জড়িত রয়েছেন। ওনার এরিয়ার মধ্যে বেশ কয়েকজন আমাদেরকে ঘটনা পাঠান, উনি তাদের নামও উল্লেখ করেছেন, যেমন তেলিগাতির তাহমিদ ভাই, এরপর মাশফিক ভাই, সাগর কাজী। এনারা এই মাহমুদ হাসান ভাইয়ের পাশের এলাকার বলে জানিয়েছেন আর কি। এছাড়া আমাদের কিন্তু ওই ফকিরহাট উপজেলার রোমান ভাইও ঘটনা পাঠান। বিশেষ করে বাগেরহাট জেলার মধ্যে এই উল্লেখযোগ্য এই কয়েকজন মানুষ আমাদেরকে রেগুলার কিন্তু ঘটনা পাঠিয়ে যাচ্ছেন। তাদের কাছে আমরা আসলেই কৃতজ্ঞ যে আপনারা আমাদেরকে ভালোবেসে প্রতিনিয়তই ঘটনা পাঠিয়ে যাচ্ছেন। তো চলুন মাহমুদ হাসান ভাইয়ের ঘটনায় চলে যাই। এই ঘটনাটি উনি যার কাছ থেকে সংগ্রহ করেছেন তিনি সম্পর্কে মাহমুদ হাসান ভাইয়ের খালা মানে আন্টি হন। তার নাম হচ্ছে আফসানা আক্তার। এই আফসানা আন্টির সাথে উনি আফনান দ্য হরওয়ার্ল্ড সম্পর্কে আলোচনা করেন, উনিও আগ্রহী হন। এরপর আফনান দ্য হরওয়ার্ল্ডের বেশ কিছু ঘটনা ওনাকে শোনানো হয়। এরপর এই আফসানা আন্টিও রেগুলার আমাদের চ্যানেলের লিসেনার হয়ে যান আলহামদুলিল্লাহ। তো উনি একটি ঘটনা মূলত এই মাহমুদ হাসান ভাইকে শেয়ার করেছিলেন। সেই ঘটনাটি এখন আমরা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো চলুন মূল ঘটনায় ঢুকি। যার সাথে মূলত ঘটনাটি ঘটে তার নাম হচ্ছে কাউসার। উনি জীবিকার তাগিদে পরিবারের মায়া ত্যাগ করে 2005 সালে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের উদ্দেশ্যে পাড়ি জমান। ঘটনাটা মূলত ঘটেছিল 2007 সালে, অর্থাৎ উনি দুবাইতে যাবার 2 বছর পর। এই যে কাউসার মামা, উনি যে মালিকের কাছে গিয়েছিলেন উনি কিন্তু দুবাইয়েরই নাগরিক। কাউসার মামাকে ওনার ওই মালিক বা কফিল খুব পছন্দ করতেন, ভালোবাসতেন। ওনার আচার আচরণ বা আদার্স যে বিষয়গুলো ছিল সেগুলো দেখে উনি এতটাই পছন্দ করেছিলেন যে ওনার বাড়ির কেয়ারটেকার হিসাবে রেখে দিয়েছিলেন, অন্য অন্য জায়গায় কাজে সচরাচর পাঠাতেন না। এই যে মালিক, তার আবার 3 কি 4 বছর বয়সের একটা ছোট্ট মেয়ে ছিল। এদিকে এই কাউসার মামারও ঠিক একই বয়সী একটা মেয়ে ছিল যাকে উনি বাংলাদেশে রেখে আসছেন। ওই মেয়েটার দিকে তাকালে নিজের মেয়ের কথা ওনার মনে পড়তো, তাই উনিও ওই মেয়েটাকে খুবই স্নেহ করতেন, ভালোবাসতেন। ওই বাচ্চা মেয়েটাও আবার এই কাউসার মামাকেও খুব পছন্দ করত। তো এভাবেই চলছিল মোটামুটি আলহামদুলিল্লাহ, ভালোই ওনার প্রবাস জীবন। এর মধ্যে হয় কি, এই কাউসার মামাকে ওনার মালিক একটা কনস্ট্রাকশন সাইটের দায়িত্ব দেন, ওনাকে একটু দেখভাল করতে বলেন। আর জায়গাটা তো আসলে মরুভূমি বলতে হবে, কারণ ওই এলাকাগুলোতে তো বিস্তীর্ণ এলাকা জুড়েই মরুভূমি। মূলত ওনাকে তত্ত্বাবধায়কের দায়িত্ব দেওয়া হয়েছিল, কোনো ভারী কাজের না।
যেহেতু মালিকের খুবই বিশ্বস্ত, এই জন্যই মূলত মালিক অন্য কাউকে এই কাজের দায়িত্বটা না দিয়ে কাউসার মামাকে দিয়েছেন। অল্প কিছুদিন এটা দেখভাল করবেন, আবার উনি ওই বাড়ির কেয়ারটেকার হিসেবেই চলে আসবেন, এরকমই কথাবার্তা ছিল। মূলত ওখানে 10 থেকে 15 জন লোক ওই সাইটটাতে কাজ করতেন আর কি। আর এদের মেইন যে তত্ত্বাবধায়ক, এটা ছিলেন হচ্ছে এই কাউসার মামা। একবার হয় কি, ওই কাউসার মামার পেটে একটু সমস্যা দেখা দিয়েছে, এই জন্য বেশ কয়েকবার উনি ওয়াশরুমে গিয়েছেন। রাতের বেলা উনি যখন শুয়ে পড়েছেন, মোটামুটি ওনার আশেপাশে যারা ছিলেন অর্ধেকেই বেশি শুয়ে পড়েছেন, আর যারা জেগেছিলেন তারা মোবাইল ফোনে পরিবারের সাথে যোগাযোগ করছেন। কাউসার মামার ওয়াশরুমে যাওয়ার দরকার হয়। রাত তখন আনুমানিক 1টা-1:30 এরকম হতে পারে সময় আর কি। উনি ওয়াশরুমে যাওয়ার জন্য উঠেছেন, দরজাটা যেই না খুলে ভেতরে ঢুকবেন তখন একটা ভয়ঙ্কর দৃশ্য উনি দেখতে পান। একটা মহিলা অবয়ব, যার শরীরে মনে হচ্ছে কোনো কাপড় নেই, তবে মাথার চুলগুলো এত বড়, পুরো শরীরই ঢেকে রেখেছে। মনে হচ্ছে মাথার সামনে চুলগুলো ঢেকে দিয়ে, পুরো শরীরকে চুল দিয়ে ঢেকে দিয়ে সে কিছু একটা খাচ্ছে, কচমচ কচমচ করে কিছু একটা খাচ্ছে। মামা হঠাৎ করে এই দৃশ্য দেখে চমকে উঠেছেন, কেননা এই মরুভূমির ভিতরে এখানে থাকা এই ওয়াশরুমে তো বাইরের কেউ আসার কথা না। উনি যখনই দরজাটা খুলেছেন, চমকে উঠেছেন, তখনই নাকি ওই অবয়বটা মাথা উঁচু করেছে এবং মুখের সামনে থেকে এক হাত দিয়ে চুল সরিয়ে মামার দিকে তাকিয়েছে। মামা ওই অবয়বটার এমন এক বিভৎস চেহারা দেখেছেন, উনি ভয়ে ওখানে পাথর হয়ে যান। কি করবেন উনি বুঝতে পারছেন না, কাকে ডাক দিবেন, কি করবেন, চিৎকার করবেন, ওনার মনের মধ্যে কোনো কিছুই আর আসছে না। পাথরের মূর্তি হয়ে গেছেন কয়েক সেকেন্ডের জন্য, নড়াচড়ার শক্তিটুকু উনি হারিয়ে ফেলেছেন। উনি আবার এর মধ্যে খেয়াল করেন ওয়াশরুমের ভেতরে থাকা একটা লোহা লাঠি। অনেক সময় হয় কি, ওয়াশরুমের দরজা বন্ধ হয়ে যেতে পারে, তখন তো আশেপাশের লোকজন যদি কেউ কাজে গিয়ে থাকে, কেউ যদি ওয়াশরুমের মধ্যে আটকা পড়ে যায়, তখন তো আর দরজা খুলে বের হওয়ার সুযোগ থাকে না। এই জন্য ওয়াশরুমের মধ্যে লোহার একটা লাঠি রাখা ছিল। উনি কি করেছেন, ওই লাঠিটা নিয়েছেন। তখন লাঠিটা নিয়ে ওই জিনিসটার মাথা বরাবর দিয়েছেন সজোরে একটা বাড়ি। কিন্তু ওনার কাছে মনে হলো লাঠির এই আঘাতটা শরীর ভেদ করে পাশের দেয়ালে গিয়ে আঘাত হানলো, মানে উনি বাতাসের উপরে লাঠি চালিয়েছেন। আর তখনই ওই অবয়বটাও ভ্যানিশ হয়ে যায়। উনি তো তখন চিৎকার দিয়ে ওনার সহকর্মীদেরকে ডাকাডাকি শুরু করেছেন। সহকর্মীরা ওখানে চলে আসেন, কি হয়েছে কি হয়েছে, উনি বলেন এই ঘটনা। তখন অন্যরা সান্ত্বনা দেন যে এই মরুভূমিতে কাজ করতে গেলে মানুষের মাথা ঠিক থাকে না, ঘুমের ঘরেও মানুষ দুঃস্বপ্ন দেখে, ঘুম থেকে উঠেও চোখ কচলাতে কচলাতে ওয়াশরুমে গেলে অনেকে অনেক কিছু দেখে, এগুলো আসলে কিছুই না, এগুলো মনের ভুল, এমনটাই আর কি অন্যরা তাকে বলে। কিন্তু উনি তো জানেন আসলে উনি কি দেখেছেন। এরপর হয় কি, বেশ কয়েকদিন স্বাভাবিকভাবে কেটে যায়। তারপর ওই যে মালিকের বাসা যেখানে উনি কাজ করতেন মূলত, ওখানে আবার ফেরত গিয়েছেন। মাঝে মাঝেই ওই বাড়িতে ভালো খাবার দাবার আয়োজন করা হতো। ওখানে দেখা যাচ্ছে যে বেশ ভালো খাবারের আয়োজন করা হয়েছে, এর মধ্যে গরুর মাংস রান্না করা হয়েছে। ওনাকে যখন গরুর মাংস দেওয়া হয়েছে খেতে, উনি তো খুবই বাজেভাবে চিৎকার চেঁচামেচি শুরু করেছেন, অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেছেন। এরকম আচরণ শুরু করেছেন যে ওই বাড়ির মালিক সহ পরিবারের সদস্য যারা আছেন, বিশেষ করে ওই পরিবারের সদস্য, বাইরের গেস্ট আসছেন, এ তো খুবই অবাক হয়ে যান যে বাংলাদেশি একজন লোক এখানে কাজ করতে আসছে, সে এইভাবে আচরণ করছে। আর মালিক চিন্তা করলেন কি ব্যাপার, ও তো কখনো এরকম করে না, ও হঠাৎ করে এরকম করলো কেন। উনি বিষয়টা সামাল দিলেন। ওই বাড়িতে যারা গেস্ট ছিলেন বা ওই পরিবারের যারা সদস্য, উনি বলেন যে ও তো এরকম না, নিশ্চয়ই কোনো একটা সমস্যা হয়েছে, আমি দেখি কি করা যায়। উনি দ্রুত ওই কাউসার মামাকে ওখান থেকে সরিয়ে নিলেন। তখন ওনার মনের মধ্যেও খটকা লাগে যে হঠাৎ করে ওর আচরণটা এমন হয়ে গেল কেন। এদিকে হয় কি, ওই যে মালিকের ছোট্ট মেয়েটা, যে মেয়েটা ওই কাউসার মামাকেও খুব পছন্দ করত, কাউসার মামাও নিজের মেয়ের মতো করে ওই মেয়েটাকে স্নেহ করতো, ভালোবাসতো। এই মেয়েটা যখনই কাছে আসতো কাউসার মামার,
কাউসার মামা এই মেয়েটাকে মোটেও সহ্য করতে পারতো না, খুবই বাজে ব্যবহার করত। এদিকে নিজের মেয়ের সাথে এরকম আচরণ দেখে মালিক নিজেও বেশ বিরক্তই হয়ে যান। তবে ওনার মনের মধ্যে একটা বিষয় উদিত হয়েছিল, তা হচ্ছে যে এই কাউসার মামার নিশ্চয়ই কোনো প্যারানরমাল সমস্যা হয়েছে। মালিক যে কাজটি করেন তা হচ্ছে কাউসার মামাকে কিছু টাকা পয়সা দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেন এবং উনি বলে দেন তুমি দেশে যাও, নিজের চিকিৎসা করাও, ঠিকঠাক হলে আবার চলে এসো। উনি তো দেশে চলে আসছেন। চলে আসার পর যখন মামিকে উনি দেখেন, মামিকে দেখলেই উনি তেলে বেগুনে জ্বলে ওঠেন। মামিকে তিনি এক মুহূর্তের জন্য সহ্য করতে পারেন না, এমনকি এক বিছানাতেও তার সাথে ঘুমাবেন না, এমন একটা অবস্থা। এদিকে মামির মনে সন্দেহ হয়, তা হচ্ছে নিশ্চয়ই তো কাউসার মামা বিদেশ গিয়েছেন, অন্য কোনো মহিলার সাথে ওনার সম্পর্ক হয়েছে, ফোনে যোগাযোগ হয়, এই কারণে নিজের স্ত্রীকে সে এখন পছন্দ করছে না। উনি কিন্তু এই চিন্তা করছেন। আর কাউসার মামার সাথে ওই রাত্রে যে ঘটনাটি ঘটেছিল, এটা কিন্তু কাউসার মামা তার মালিককেও শেয়ার করেননি, বাসায় এসেও শেয়ার করেননি। কিন্তু উনি যে এরকম বাজে আচরণ করছেন সবার সাথে, এটা তো আশেপাশের লোকজন দেখছে, সবাই তো অবাক যে এরকম আচরণ তো কাউসার মামার ছিল না। একদিনের ঘটনা, কাউসার মামা নদীতে গোসল করতে গিয়েছেন। ওনাদের বাড়ির পাশেই নদী ছিল, তো ওই নদীতে গোসল করতে যাওয়ার পর অনেক সময় পার হয়ে যায়, মামা আর আসে না। ওদিকে মামির মনে তো সন্দেহ দানা বাঁধতে থাকে, চিন্তা করে নিশ্চয়ই তার কোনো পরকীয়ার ঝামেলা হয়েছে, কোনো মহিলার সাথে গিয়ে কথা বলছে ফোনে, তা না হলে এতক্ষণ হয়ে গেল আসে না কেন। উনি নদীর ওই দিকটাতে দেখতে গিয়েছেন ঘটনাটা কি। উনি যখন ওইদিকে গিয়েছেন, উনি দেখতে পান একটা অদ্ভুত দৃশ্য। কাউসার মামা নদীতে গোসল না করে নদীর ঘাটে বসে দু পা পানিতে ডুবিয়ে ওই দু পা দিয়ে পানিতে ঝাপাঝাপি করছে। অনেক সময় বাচ্চা মেয়েরা বা বাচ্চা ছেলেরা এরকম পানিতে কিন্তু দু পা দিয়ে নাড়াচাড়া করে, এক পা উঠায় আর এক পা নামায়, ওইভাবে করছে। এইটা দেখার পর প্রথমবারের মতো মামির মনে কাউসার মামা সম্পর্কিত যেই ধরনের একটা অন্য সন্দেহ ছিল, সেটা দূর হয়ে উনি প্যারানরমাল কোনো কিছুর আন্দাজ করেন। উনি ওখানে কোনো ধরনের কোনো শব্দ না করে, কাউসার মামাকে ডাকাডাকি না করে চুপিসারে বাড়িতে এসে পরিবারের সবার সাথে বিষয়টা শেয়ার করেন। তখন পরিবারের সদস্যরা বলে আসলেই তো তাই, নিশ্চয়ই এখানে অন্য কোনো ব্যাপার রয়েছে, এটা তো আমরা আগে কোনো চিন্তা করিনি। তখন কাউসার মামার বাবা গিয়ে নদীর ঘাট থেকে কাউসার মামাকে উঠিয়ে বাড়িতে নিয়ে আসেন। এই ঘটনা যখন মামির বাবার বাড়িতে জানানো হয়, তখন মামির মা, মানে এই যে কাউসার মামার শাশুড়ি, উনি বলেন ঠিক আছে, তোর স্বামীকে নিয়ে আয় এখানে, দেখি কি করা যায়, কোনো চিকিৎসা করানো যায় কিনা। সেই অনুযায়ী মামাকে একদিন মামির বাবার বাড়িতে নিয়ে যাওয়া হয়। এখানে এসে ঘটে আর একটা ঘটনা। মামা অনেকদিন পর বিদেশ থেকে এসে এই প্রথম শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়েছেন। শাশুড়ি জামাই আপ্যায়ন করার জন্য অনেক কিছু রান্না বাড়া করেছেন। স্বাভাবিকভাবেই ওখানে গরুর মাংস রান্না করা হয়। খাবার টেবিলে সবাই যখন খেতে বসেছে, তখন এই গরুর মাংসের যে পাত্রটা, এই পাত্রটা ওনার শ্যালিকা কি করেছেন, ইচ্ছাকৃতভাবে কাউসার মামার নাকের সামনে নিয়ে গেছেন একটু ঘ্রাণ শুকানোর জন্য, যে দুলাভাই দেখেন তো মাংসের ঘ্রাণটা কেমন হয়েছে। এই ঘটনা ঘটার সাথে সাথে কাউসার মামা তো ভীষণ রেগে যান। উনি ওখানে এমন ভয়ঙ্কর চিৎকার চেঁচামেচি শুরু করেন আর অকথ্য ভাষায় গালিগালা শুরু করেন, খাওয়া দাওয়া তো দূরের কথা। উনি ওখান থেকে রেগে মেগে বের হয়ে সোজা ওনার বাড়িতে চলে আসেন। এই তো গেল একটা ঘটনা। আর একদিনের ঘটনা, সেটা হচ্ছে যে মামা আর মামি এই দুজন কিন্তু একত্রে ঘুমান না, কেননা মামা কোনোভাবেই মামিকে সহ্য করতে পারছেন না, এই জন্য মামি অন্য জায়গায় ঘুমান। এবারে মামি কি করেছেন, মামা ঘরে ঢোকার আগেই উনি খাটের উপর গিয়ে শুয়ে পড়েছেন। মামা যখন এরপরে ঢুকেছেন আর দেখেছেন যে মামি বিছানার উপর শুয়ে আছেন, এটা দেখে মামা এমন ভয়ঙ্কর ভাবে চোখ দুটো বড় বড় করেছেন, মনে হচ্ছে এই চোখ দুটো কাউসার মামার হতেই পারে না। কাউসার মামা রেগে কি করেছেন, খাটের একটা পায়া ধরেছেন, পায়া ধরে এমন এক হ্যাচকা টান দিয়েছেন যে খাট যেখানে ছিল, খাটটা কিন্তু অনেক ভারী ছিল, মামি সমেত এই খাটটা রুমের এক পাশে গিয়ে ছিটকে পড়ে। ওনার শরীরে তো এত শক্তি হবার কথা নয়।
আর কাউসার মামা তো ভীষণ জোরে চিৎকার চেঁচামেচি তো করছেনই, অকথ্য ভাষায় গালিগালাজও করছেন। মামি তো ভীষণ ভয় পেয়েছেন। উনি ভয়ে দৌড়ে ওই রুম থেকে বের হয়ে অন্য ঘরে চলে যান। মামা কি করেছেন, ওই খাটের উপর শুয়ে পড়েছেন। খাট যেখানে ছিল ওখান থেকে সরার নাই, ওই অবস্থাতে ওখানে শুয়ে পড়েন আর ঘুমিয়েও পড়েন। এবারে তো ভাই সবাই বিষয়টা জেনে গেছে যে ওনার সাথে প্যারানরমাল কিছু একটা অবশ্যই আছে। তখন পরিবার থেকে সিদ্ধান্ত নেওয়া হয় যে ওনাকে চিকিৎসা করাতে হবে, কারণ এভাবে তার চলে না। ওদিকে মামার এই অবস্থা এমন পর্যায়ে চলে যাচ্ছিল আস্তে আস্তে, ঠিক মতো খাওয়া দাওয়া করে না, রাত্রে ঘুমায় না। মামার শরীরে এই বিষয়টা খুব বাজেভাবে ইফেক্ট করে আর কি। মামা শুকিয়ে একদম কাঠ হয়ে যান। এরপর এই ঘটনা আবার শুনতে পান। মূলত এই ঘটনা যিনি বলেছেন মাহমুদ হাসান ভাইকে, মানে যে আফসানা আন্টি, ওনার মা শুনতে পেয়েছেন, মানে কাউসার মামার বোন। উনি এই ঘটনা শোনার পর এই আফসানা আন্টির মা মামাকে দেখতে ওনার বাড়িতে চলে যান। ওনাদের বাড়ি অর্থাৎ এই আফসানা আন্টির মায়ের বাপের বাড়ি কিন্তু একই গ্রামে, আস্তাইল গ্রামে। কাছাকাছি হওয়াতে বেশি সময় লাগেনি। আফসানা আন্টিকে সাথে করেই মামা বাড়িতে ওনার মা চলে যান। আফসানা আন্টি যখন ওখানে গিয়েছেন তখন কিন্তু ওনার বয়স 5 কি 6 বছরের মতো হবে আর কি। আফসানা আন্টি নিজেই কিন্তু ঘটনা প্রত্যক্ষ করেছেন। উনি নিজেই ওনার মামার এই অবস্থা দেখেছেন। ওনারা সেখানে সন্ধ্যার পর পৌঁছেছেন। গিয়ে দেখেন যে মামা একটু খাবার খেয়েছেন, খাওয়া শেষ করে মামার আবার একটা বদ অভ্যাস ছিল, উনি ধূমপান করেন আর কি, তো ধূমপান করছেন। উনি ধূমপান শেষ করে নাকের কাছে 2 হাত দিয়ে মানে গন্ধ শুকছেন। এটা দেখে আফসানা আন্টির মা জিজ্ঞেস করেন, কিরে হাতে কি হয়েছে, হাত শুকছিস কেন? তখন মামা উত্তরে বলেন, ওই যে নদী থেকে কিছুক্ষণ আগে মুড়ি খেয়ে আসছি, তাই হাত শুকে দেখছি গন্ধ হাতে লেগে আছে কিনা। এখানে বলে রাখা ভালো, ওই এলাকার আঞ্চলিক ভাষায় মরি বলা হয় কোনো প্রাণী মারা গেলে নদীতে ভাসিয়ে দিলে ওই মৃত প্রাণীকে এই শব্দটা দিয়ে অভিহিত করা হয়, মরি। এই মরি খাবার কথা বলেছে। প্রিয় লিসেনার্স, একবার ভাবুন, নদীতে ভেসে যাওয়া একটা মরা প্রাণী উনি খেয়ে আসছেন, কতটা ভয়ঙ্কর পৈশাচিক ব্যাপার। তো এই যে আফসানা আন্টির মা, উনি ভাইয়ের এই করুণ অবস্থা দেখে অবাক হয়ে যান যে কি অবস্থা ওনার। তখন এই উনি চিন্তা করেন যে না, এটা তো একটা সমাধান দরকার। এদিকে আফসানা আন্টির মা মামার যে স্ত্রী অর্থাৎ মামির সাথেও কথা বলেছেন। কথাবার্তা যখন হচ্ছে তখন এই মামা টের পেয়ে গেছেন। উনি আবারও মামিকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন, ঘর থেকে বের হয়ে যেতে বলেন। এই ঘটনা কিন্তু রাত্রেবেলা ঘটেছে। এদিকে মামা এতটাই উত্তেজিত হয়ে পড়েন, সবাই মিলে মামাকে ধরে রাখার চেষ্টা করেন। কারণ সবাই বুঝতে পারেন এখন যদি মামা দৌড়ে বাড়ি থেকে বের হয়ে যায় তাহলে যেই পিশাচিনী ভর করেছে সে কিন্তু মামাকে নিয়ে যেতে পারে, বড় ধরনের ক্ষতি করতে পারে। এই জন্য মামাকে ধরে রাখতে হবে। সবাই মিলে মামাকে ধরে রাখার চেষ্টা করেন। তখন সবাই দেখতে পান যে মামার গায়ে 8 থেকে 10 জন মানুষের সমপরিমাণ শক্তি চলে এসেছে, কোনোভাবেই ধরে রাখা যাচ্ছে না। এদিকে বাড়ির একজনের মাথায় একটা ভালো বুদ্ধি চলে আসে। ওনাদের ঘরে জমজমের পানি রাখা ছিল, বুদ্ধি করে ওটা মামার গায়ে ছিটিয়ে দেওয়া হয়। আল্লাহর রহমতে কিছুক্ষণ পরেই আস্তে আস্তে মামা স্বাভাবিক হয়ে যান। এরপর মামা এই আফসানা আন্টিকে, তারপর আফসানা আন্টির মাকে দেখে বলেন, কি রে তোরা কখন এলি? আর উনি মামিকে বলছেন যে কি ব্যাপার, এদেরকে এখনো খেতে দাওনি, ভাত খেতে দাও। তখন আফসানা আন্টির মা বলেন, কি রে আমরা যে কখন এসেছি তুই জানিস না? তখন মা বলেন, কই না তো, আমি তো এখনই তোমাদেরকে দেখছি। তখন ওনারা বলেন যে তুই এতক্ষণ কি করেছিস, তোর কিছুই মনে নেই? তখন মা বলেন, কি করেছি, আমার তো কিছু মনে নেই। এই কথাগুলো কিন্তু মামা খুব স্বাভাবিকভাবেই বলেন, মনে হচ্ছে ওনার কোনো কিছুই মনে নেই। মামার এই অবস্থা দেখে আফসানা আন্টির মা বলেন, ঠিক আছে তাহলে আগামীকাল সকালে তোকে কবিরাজ দেখাতে নিয়ে যাব। পরদিন সকালবেলা পাশের গ্রামের একজন হিন্দু কবিরাজ, ওনার নাম হচ্ছে বিমল ঠাকুর। এই বিমল ঠাকুর কবিরাজকেই মূলত মামাদের বাড়িতে নিয়ে আসা হয়। বিমল ঠাকুর উনি মামাকে দেখেন, আর বিমল ঠাকুরকে দেখে মামা বলে ওঠেন, কিরে বিমল, তুই এখানে আসছিস কেন? তোর এখানে কাজ কি? যা বাড়িতে যা। তোর মতো পাতি কবিরাজ আমাকে কি করতে পারে রে, যা ভাগ এখান থেকে।
বিমল ঠাকুর মামার এই অবস্থা দেখে এবং পেছনের ঘটনা শুনে মামাকে শরীর বন্ধের একটা তাবিজ আর আনুষঙ্গিক কিছু রিচুয়াল করে মামার শরীর বন্ধ করে দেন, কিন্তু তাতে তেমন কোনো কাজই হয় না। এটা বোঝা যায় কিভাবে? পরদিন রাতে মামি দেখতে পান ওনার ঘরের সদর যে দরজাটা, এই দরজার কাছে সাদা রঙের একটা বিড়াল বসে আছে এবং তীক্ষ্ণ দৃষ্টিতে মামার দিকে তাকিয়ে কর্কশ ভাবে মেয়াও মেয়াও করছে। আর কিছুক্ষণ পর হঠাৎ করে কোথাও যেন মিলিয়ে গেল এই বিড়ালটি। আসলে মামার কাছে বিড়ালটি যেতে পারেনি, কিন্তু দূর থেকে প্রভাব ফেলছে ওই বিড়াল রূপী সেই পিশাচিনী চুড়েল। পরবর্তী সময় মামা আবারও এই আগের মতো পাগলামি শুরু করেছেন। মানে বিমল ঠাকুরের যেই তদবিরটা, এটা অল্প কিছুদিন কার্যকর ছিল। পরদিন মামাকে এই বিমল কবিরাজের বাড়িতে নিয়ে যাওয়া হয়। মানে প্রথমে তো এই বিমল কবিরাজকে এই বাড়িতে নিয়ে আসা হয়েছিল, পরবর্তী দিন মামাকেই, অর্থাৎ যখন সমস্যাটা তীব্র হলো তখন মামাকেই ওই জায়গাতে নিয়ে যাওয়া হলো। বিমল কবিরাজ মামাকে একটা বৃত্ত এঁকে তার মাঝখানে বসে উনি ওনার জানা যে তন্ত্রমন্ত্র এগুলো দিয়ে রিচুয়াল শুরু করেছেন। জিনটাকে মামার শরীরে হাজির করার চেষ্টা করে, অনেকক্ষণ ধরে চেষ্টা করার পর একটা পর্যায়ে সেই জিনটাকে হাজির করতে সক্ষম হন এই বিমল ঠাকুর। আসলে সেখানে বেশি একটা বাড়াবাড়ি ছাড়াই একটা পর্যায়ে মামার কাছ থেকে এই চুড়েলটাকে ছাড়িয়ে দেয়া হয়। তেমন কোনো সমস্যাও হয় না, খুব কঠিন কোনো কথাবার্তাও হয় না। কিন্তু দেখা গেল মাত্র অল্প কয়েকদিন পর আবার মামার সমস্যাটা শুরু হয়ে গেল। এই রিচুয়ালটা স্থায়ী হলো না। পরিবারের সবাই হতাশ হয়ে যায়, তবে হাল ছাড়েনি। এরপর ওনারা পাশের এলাকা, যেটার নাম হচ্ছে চুনখোলা, ওই চুনখোলায় একজন মহিলা কবিরাজ রয়েছেন, ওনাকে সবাই বেবি কবিরাজ নামেই চেনেন আর কি। সেই বেবি কবিরাজের কাছে ওনাকে নিয়ে যাওয়া হয়। এরপর মামাকে উনি দেখেন, সবকিছু শোনেন, ঘটনাটা কি হয়েছে। কিন্তু এনারা কিন্তু কেউই জানেন না ওই যে শুরুতে ঘটনাটা কি হয়েছিল আর কি। মামা কিন্তু এটা কাউকে বলেনও নাই। এদিকে বেবি কবিরাজ শুরুতেই বলেন যে আপনারা একটা কচি ডাব নিয়ে আসেন, ডাবটা প্রথমে কাটতে হবে, মাছ থেকে কেটে ফেলতে হবে, 2 ভাগ করে ফেলতে হবে, ডাবের যে পানিটা এটাও ফেলে দিতে হবে। এই 2 ভাগের একটা অংশে একটা পুরুষ মানুষ জল বিয়োগ করে ওটা পাশে রাখতে হবে। এইটা কাজে লাগতে পারে যদি প্রয়োজন হয়, কেননা এমন এক দুষ্টু চুড়েল এর উপরে সে ভর করেছে, এর জন্য অন্য ধরনের কাজ করতে হবে। এরপর বেবি কবিরাজ ওনার মতো করে রিচুয়াল শুরু করেছেন। প্রথমে উনি মাটিতে একটা বৃত্ত এঁকে নেন, যেটা একটা ভিন্ন ধর্মী বৃত্ত ছিল। বৃত্তের মধ্যে কলা গাছের একদম কচি পাতা, যেটা একদম মাঝ বরাবর, যেটা চারদিকে ছড়িয়ে পড়েনি, চোখা হয়ে যেটা উঠে থাকে আর কি, অনেকে মাঝির পাতা বলে এটাকে। তো ওইটা বেশ কয়েকটা কেটে নিয়ে আসতে পারেন। আশেপাশে তো অনেক কলা গাছই ছিল, কেটে নিয়ে আসা হয়। এরপর বেশ কয়েকটা পাতা বিছিয়ে ওই বৃত্তটাকে ভরাট করা হয় আর কি। এরপর মামাকে জোড়াজুড়ি করে বৃত্তের মধ্যে বসিয়ে দেওয়া হয়। এরপর বেবি কবিরাজ রিচুয়াল শুরু করেছেন। এর মধ্যে হয় কি, এই যে মামি, উনি আবার আড়াল থেকে মামাকে উকি দিয়ে দেখছিলেন যে কি অবস্থা হয়। অন্যরাও ছিল, কিন্তু মামি আড়াল থেকে দেখছিলেন, কারণ মামিকে দেখলেই কিন্তু মামা রেগে যেতেন। হঠাৎ মামা ওই বৃত্তের মাঝে থাকা সময়েই ওই মামির দিকে ওনার চোখ পড়ে যায়। মামার সাথে সাথে রেগে যান এবং বৃত্তের বাইরে চলে যান, আর বলতে থাকেন, ও আমার দিকে চেয়ে আছে কেন, ও এখানে আসছে কেন, শুরুতেই বলেছি যে আমি ওকে একদম সহ্য করতে পারি না, সরা সামনে থেকে। এটা বলতে বলতে উনি আবার মামির দিকে তেড়ে গিয়েছেন ওনাকে মারতে। তখন সবাই মিলে ধরাধরি করে আবার ওনাকে বৃত্তের ভেতরে এনে বসিয়ে দেওয়া হয়। এরপর বেবি কবিরাজ ওনার রিচুয়াল শুরু করেছেন। একটা পর্যায়ে জিনটাকে হাজির করতে সক্ষম হন। এরপর তাকে জিজ্ঞেস করা হয়, এই তুই কে রে, তোর নাম কি, কেন আসছিস সেখানে? তখন ওই পিশাচিনী একটা নাম বলে এবং সে দুবাইয়ের ওই জায়গাটার নাম বলে যেখান থেকে মামাকে সে আসর করেছে। সে বলে সে নাকি মরুভূমির ওখানেই থাকে। তখন এই বেবি কবিরাজ বলতে থাকেন, তুই একে ধরছিস কেন, ও তোর কি ক্ষতি করেছে? তখন ওই জিনটা বলে, আমি তো ওর কোনো ক্ষতি করি নাই, আমি স্বভাবগতভাবেই আমি ওয়াশরুমে বসে খাবার খাচ্ছিলাম, আর ও ওখানে ঢুকে আমাকে দেখে ফেলে, ওই তো আমাকে আঘাত
আঘাত করছে আগে, আমি কি ওকে আঘাত করছি আগে? ও আমাকে আঘাত কেন করলো? তখন বিবি কবিরাজ বলে, ও তাহলে এই ঘটনা, বুঝতে পারছি, এটা তো জানা ছিল না। তো তুই ওখানে ছিলি, এটা কেউ আগে থেকে জানতো? বলে না, জানতো না। আচ্ছা, তোকে দেখলো, তুই ওখান থেকে সাথে সাথে চলে গেলি না কেন? আর তুই নিশ্চয়ই ওর দিকে এগিয়ে যাচ্ছিলি? বলে হ্যাঁ, এগিয়ে গেছিলাম। কেন গেলি? তুই কেন ওর দিকে আগাতে গেলি? ও তো আত্মরক্ষার জন্য লাঠি দিয়ে তোকে আঘাত করেছে, এটা তো স্বাভাবিক। আর তুই তো এরপরে উধাও হয়ে গিয়েছিস, তুই আগে উধাও হলি না কেন? তাহলে তো তোকে আঘাত করতে পারতো না। যা হবার হয়ে গেছে, তুই এক্ষুনি একে ছেড়ে চলে যাবি, এই মুহূর্তে আর জীবনে কোনোদিন এর ধারে কাছে আসবি না। তখন ওই চুড়েলটা বলতেছে, না আমি তো যাবো না, ও আমার গায়ে আঘাত করেছে, আমি ওকে চাইলে আগেই মেরে ফেলতে পারতাম, ওকে আমি তিলে তিলে মারবো, ওকে তিলে তিলে মারতেই আমার ভালো লাগবে। আর ওর সাথে ওই দুবাই থেকে আমি বাংলাদেশে চলে আসছি, ওর সাথে সাথে ও বিমানে উঠেছে, আমি ওর সাথে সাথে উঠেছি, ওর সাথে সাথে আমি এখানে চলে আসছি। এখন তো আমি যাব না ওকে ছাড়া, ওকে মেরে তারপর যাব। তখন বেবি কবিরাজ বলে, হ্যাঁ তুই তো অবশ্যই যাবি, এখন ভালোই ভালোই বল তুই কি হলে যাবি? তখন ওই চুড়ালটা বলে, না, ওকে মেরে তারপর আমি যাব, অন্য কিছু নিয়ে আমি ওকে ছাড়বো না। তখন একটা পর্যায়ে বেবি কবিরাজ বলেন, তুই তো যাবি এটা নিশ্চিত, এখন দ্রুত বল কি নিয়ে যাবি তুই? তখন নাকি ওই চিন্তা বলে, আচ্ছা ঠিক আছে, যা, ওকে জানে মারবো না, তো ওর একটা অঙ্গ নিয়ে যাব, হতে পারে সেটা একটা হাত, একটা পা, একটা চোখ, যে কোনো একটা কিছু আমি নিয়েই যাব। তখন বিবি কবিরাজ বলেন, তুই এসবের কিছুই পাবি না। এইটা বলে তখন বেবি কবিরাজ বলে, তোকে সহজে তাড়ানো সম্ভব হবে না, বুঝতে পারছি, দাঁড়া, আমি এমন একটা কাজ এখন তুই করব তোকে, তোর উপরে, যে তুই তোর সম্প্রদায়ের কাছে গিয়েও জায়গা পাবি না, তোকে দেখে সব জিন থুথু করে দূরে সরে যাবে, তুই কোনো মানুষের উপরও আসর করতে পারবি না, তোর সব শক্তি শেষ হয়ে যাবে। কি করব জানিস? এই বলে ওই যে ডাবের একটা অংশে একটা পুরুষ লোক জল বিয়োগ করেছে, এই জিনিসটা নিয়ে আসে, বলে যে এইটা এখন তোর গায়ে আমি ছিটিয়ে দেব। যেই না ওই চুড়েলটা এইটা দেখেছে, সাথে সাথে বলে, না 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 না, এমন ক্ষতি আমার করিস না, আমি চলে যাচ্ছি, আর কখনো আমি আসবো না, এই কাজ করিস না, তাহলে আমি কোথাও আর জায়গা পাবো না, কেউ আমাকে আশ্রয় দিবে না, আমার শক্তি শেষ হয়ে যাবে, আমি চলে যাচ্ছি। এই কথা বলার পর পরই এই বেবি কবিরাজ আগের থেকে একটা ছোট্ট চামড়ার জুতো রেখেছিলেন, উনি এগিয়ে গিয়ে মামার মুখটা চেপে ধরে মুখটা হা করে ফেলেছেন, মানে হা করিয়ে ওই চামড়ার জুতোটা মুখের ভিতরে যতটুকু সম্ভব হয় ঢুকিয়ে দিয়েছেন। এরপরেই দেখা গেল মামা ওখানে অজ্ঞান হয়ে পড়ে গেছেন। তারপর বেবি কবিরাজ বলেন যে হ্যাঁ, কাজ হয়ে গেছে, এটা ভেগেছে, ও আর জীবনেও এই কাউসারের কাছে আসবে না। সত্যি তাই, এই ঘটনার পর থেকে আল্লাহর রহমতে কাউসার মামা একদম সুস্থ। তবে দুবাই যাবার ক্ষেত্রে ওনাকে নিষেধ করে দেন সবাই, কেননা এই যে জিনটা কিন্তু দুবাই থেকে পিছু লেগেছে, আর জিনারা দেখা যাচ্ছে যে অনেক ধরনের ভাষায় কথা বলতে পারে, সে মূলত অ্যারাবিয়ান জিন হলেও সে বাংলা ভাষায় কথা বলেছে। আর ওখানে যাবার পর তার আরো বিপদ নেমে আসতে পারে, তাকে তো বাংলাদেশ ছাড়া করেছে এই বেবি কবিরাজ, আমরা যদি আবার দুবাইতে যান তখন তো সে ওদের এলাকায় আবার চলে যাবে, তখন আর একটা বিপদ হতে পারে, যার কারণে পরিবার থেকে কাউসার মামাকে আর বিদেশে পাঠানো হয়নি। উনি আলহামদুলিল্লাহ ভালো আছেন, সুস্থ আছেন, বাড়িতেই আছেন, কাজকর্ম করছেন, এভাবেই ওনার জীবন চলছে। এটাই ছিল ঘটনা। এরপর থেকে তো মামির সাথে সম্পর্ক স্বাভাবিক হয়ে যায়, মূলত ওই চুড়েলের কারণেই এই সমস্যাটা তৈরি হয়েছিল। ধন্যবাদ জানাচ্ছি মাহমুদ হাসান ভাইকে, আফসানা আন্টিকে আপনাদের পাঠানো এই ঘটনার জন্য। আশা করি আপনাদের কাছ থেকে আরো অনেক ঘটনা ইনশাল্লাহ আমরা পাবো। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আজকের এপিসোডের ষষ্ঠ এবং শেষ ঘটনায়। এই ঘটনাটি আমাদেরকে যিনি দিয়েছেন উনি মাঝে মাঝেই কিন্তু আমাদেরকে ঘটনাগুলো দেন, আর ওনার ঘটনাও আমরা রেগুলার ইনশাল্লাহ প্রচার করে যাচ্ছি। ওনার নাম হচ্ছে মোহাম্মদ সিয়াম হাসান। ওনার বাড়ি নাটোর জেলার লালপুর উপজেলার গোপালপুর পৌরসভার নারায়ণপুর গ্রামে। উনি বর্তমানে লেখাপড়া করছেন
ঢাকার মিরপুরে অবস্থিত বেসরকারি একটি পলিটেকনিক ইনস্টিটিউটে পঞ্চম পর্বে অধ্যয়নরত রয়েছেন। উনি যে ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন, এই ঘটনাটির বেশ কিছু বিষয়, স্পেশালি এক্সাক্ট লোকেশন, ঘটনার সাথে সম্পর্কযুক্ত ব্যক্তিদের নাম, এগুলো প্রকাশ করতে নিষেধ করেছেন। তবে এতটুকু বলতে বলেছেন যে এই ঘটনাটি মূলত ওনাকে যিনি দিয়েছেন, ওনার খালাতো ভাই, যার নাম হচ্ছে মাহি। তো মূলত ঘটনাটি মাহির দাদা বাড়ির এলাকার। এখন যে এরিয়াটা, অর্থাৎ এই গোপালপুর পৌরসভার যে এরিয়াটা, এখন থেকে 50 বছর আগে, তখন তো এতটা এরকম ছিল না। আর এই পৌরসভার যেই এরিয়াতে মূলত মাহির দাদাবাড়ি, তখন নাকি ওখানে হাতে কোনো অল্প কয়েকটি হিন্দু মুসলিম পরিবারের বসবাস ছিল। তাও একজনের বাড়ি থেকে আরেকজনের বাড়ির দূরত্ব অনেক বেশি ছিল। তো মাহির যিনি দাদা, ওনার নাম উল্লেখ করেছেন, আমরা সঙ্গত কারণে বলছি না। তো ওনারা মূলত পাশের একটা এলাকায় থাকতেন। এই এলাকাতে নামমাত্র মূল্যে বাড়ি সহ একটা জমি পেয়ে যান। এত অল্প দামে জমিটা কিনতে পেরে মাহির দাদা তো বেশ খুশি হয়ে যান। এরপর পরিবার সহ এখানে চলে আসেন। আর ওনার অন্যান্য আত্মীয় স্বজনরা আগের এলাকাতেই ছিল, অর্থাৎ পুরন বাড়িতেই ছিল। এই বাড়িতে যখন আসেন, তখন এই বাড়ির আশেপাশে ঝোপ ঝাড়, বড় বড় গাছ, আবার বাড়ির পেছনে একটা বড় খাদ, যেটা বর্তমানে বড় একটা পুকুর হয়ে গেছে। আর ওই খাদটার বেশ কিছুটা পরেই রেল লাইন রয়েছে। বাড়ির সামনে বড় বড় দুটো তেঁতুল গাছ রয়েছে। বাড়িটা মেরামত করা হয়, ঝোপ ঝাড়, বড় বড় গাছপালা যেগুলো কাটার দরকার ছিল, এগুলো কাটা হয়। তবে এই যে তেঁতুল গাছ, এগুলো প্রথম দিকে কাটা হয়নি, মানুষের থাকার উপযোগী করা হয়। ওই বাড়িতে মোট 5টা রুম ছিল, 2টো ওয়াশরুম ছিল, বেশ প্রশস্ত বারান্দা, তারপর রান্নাঘর, একটি ছোট উঠান। তো বাড়িতে সবাই বসবাস করতে শুরু করেছেন। তবে বসবাস শুরু করার পর থেকেই বাড়ির সদস্যরা বুঝতে পারেন, বিশেষ করে মাহির দাদা বুঝতে পারেন যে ওখানে তারা ছাড়াও আরো অনেকেই বসবাস করে। মাহির দাদা ধার্মিক লোক হওয়ার কারণে শুরুতেই বুঝতে পেরেছিলেন আল্লাহর রহমতে, আর উনি রাকি ডেকে এনে বাড়িতে রুকিয়া করান আর বাড়িটাও বন্ধ করে রাখেন। এরপর বছরের পর বছর যেতে লাগলো। একটা সময় এই এলাকায় আরো অনেকের বসতি স্থাপিত হলো, পাকা রাস্তা হলো, বিদ্যুতের লাইন এলো, সবই হলো। মাহির দাদার 6 জন ছেলে, 6 জন মেয়ে ছিল। আর এই সন্তানাদি তো আগে থেকেই ছিল, তবে এনাদের মধ্যে অনেকেরই পূর্বেই বিয়ে হয়ে গিয়েছিল। আর যারা ছোট ছিল বা যাদের বিয়ে হয়নি, এদের মধ্যে 3 জন নতুন বাড়িতে ছিল। ওনার 6 সন্তান, আর বিশেষ করে 6টা ছেলে 6টা মেয়ে, ওনাদের অনেকেরই নাম উল্লেখ করা হয়েছে, আমরা বলছি না সেটা। তো এবার ঘটনায় ফিরি। বাড়ি মেরামত করার বেশ অনেক বছর পর ওই বাড়ির পাশেই আর একটা নতুন বাড়ি বানিয়ে মাহির দাদা, তারপর মাহির দাদি, এরপর ওনার যেই চাচারা ছিলেন, ফুপুরা ছিলেন, ওনারা থাকতে শুরু করলেন। সময়টা কেটে যাচ্ছে। 2013 সাল। মাহির একজন চাচা, উনি চাকরির জন্য বাইরে চলে যান। তারপর দেখা যাচ্ছে মাহির একজন ফুপু, উনি এখানেই থাকতেন। দাদা দাদি তো আছেনই। ওই ফুপুর সাথে হঠাৎ করে একটা সমস্যা শুরু হয়ে গেল। ফুপুর নাম সোনালী। উনি এক রাত্রে দেখেন যে ওনার যে রুমটা, এই রুমের মধ্যে একটা সোফা রয়েছে। এই সোফার উপরে বামন আকৃতির একটা অবয়ব বসে আছে। এই অবয়বটা চোখে একটা চশমা পরা, বেশ কালো কুচকুচে, শার্টও পরা, প্যান্টও পরা। রুমের মধ্যে থাকা ডিম লাইটের আলোতে এই সোনালী ফুপু দেখছেন যে ওই অবয়বটা দাঁত বের করে হাসছে। দাঁতগুলো আবার সাদা, কালো চেহারা, সাদা দাঁত, অন্ধকার স্পষ্ট বোঝা যাচ্ছে। সে খুব কর্কশ কণ্ঠে বলছে যে তুই আমার সাথে চল, তোর বাবার থেকেও আমি তোকে বেশি স্নেহ করব, ভালোবাসবো, তোকে আমি নিয়ে যাব, চল। এদিকে এই কথা শোনার পর উনি তো চিৎকার দিয়ে উঠেছেন। তখন কিন্তু এই অবয়বটাকে দেখা যায় না।
এদিকে দাদা দাদি চলে আসছেন ওখানে, কি হয়েছে? উনি বলেন যে এই অবস্থা। তখন ওনারা বলেন, আরে এটা মনের ভুলে, কিছু না, ঘুমের মধ্যে কি না কি দেখেছিস। এভাবে মাঝে মাঝে উনি দেখতেন, মাঝে মাঝে চিৎকার দিতেন, কিন্তু পরিবারের সদস্যরা বিষয়টা মনের ভুল ভেবে উড়িয়ে দিচ্ছিলেন। ওই সময় কিন্তু ওনার বয়স 18 কি 19 বছর, বিয়ের কথাবার্তা চলছে। 2014 সালের 28 জানুয়ারি সকালবেলা, তখন বাড়িতে কিন্তু এই সোনালী ফুপু আছেন, দাদি আছেন, আর দাদিদের একজন কাজের মহিলা আছেন। দাদি গরুর দুধ আনতে পাশের একটা জায়গায় গিয়েছিলেন। কাজে যিনি মহিলা, উনি কাপড় ধুয়ে বাড়ির বাইরে শুকানোর জন্য দড়িতে নেড়ে দিতে গিয়েছিলেন। কিছুক্ষণ পর দাদি বাড়িতে এসে রান্নার জোগাড় করছিলেন। হঠাৎ করে দাদির মনে পড়ে, আচ্ছা সোনালী কোথায়? উনি তখন ডাকাডাকি করছেন, এ সোনালী, এ সোনালী, কিন্তু কোনো উত্তর না পেয়ে দাদি এই সোনালী ফুপুর রুমের দিকে যান। গিয়ে দেখেন ওনার রুমটা বন্ধ, জানালাটা খোলা ছিল। জানালা দিয়ে তাকিয়ে দাদি একদম থমকে গেলেন। দাদি দেখতে পেলেন তার মেয়ের দেহটা ঝুলছে। উনি ওখান থেকে সরে এসে একটা জায়গায় বসে পড়লেন। এরপর ওনার যে কাজের মহিলা, তিনি এসে দাদিকে বললেন, আচ্ছা সোনালী কোথায়? দাদির চোখ দিয়ে কিন্তু পানিও ঝরছিল না। উনি একদম পাথরের মতো হয়ে গিয়েছিলেন, শুধু হাত দিয়ে ইশারা করে জানালার দিকে দেখালেন। সে কাজের মহিলা জানালার কাছে গিয়ে প্রচন্ড জোরে দিয়েছেন এক চিৎকার। উনি দেখলেন সোনালী ফুপু, উনি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন। ওনার চিৎকার চেঁচামেচিতে আশপাশ থেকে লোকজন চলে আসে, এসে দেখে এই অবস্থা। অনেক লোকজন চলে আসে সেখানে, সবাই অবাক হয়ে যায়, এই মেয়েটার তো কোনো ঝামেলাই ছিল না পারিবারিক, তাহলে কেন এমনটা হলো? এমনটা না যে পরিবারে অন্য সদস্যদের সাথে তার ঝগড়া বিবাদ হয়েছে, এমনও না, তাহলে কেন এমনটা হলো? সকল ধরনের আইনি এবং ধর্মীয় কাজ শেষে বাদ আসর এলাকার কবরস্থানে খালামণিকে দাফন করা হয়। খালামণি এই কারণে বলছি, কারণ এই সোনালী ফুপু কারো খালা, কারো ফুপু, কেননা ঘটনা যিনি দিয়েছেন তার সম্পর্কের দিক থেকে আবার তিনি খালামণি হয়ে যান আর কি। মৃত্যুর সময় খালামণির বয়স 18 কি 19 বছর। ঘটনার দিন রাত থেকে শুরু হয় সমস্যা। দাদি তো মানসিকভাবে ভীষণ ভেঙে পড়েছিলেন। বাড়ির বাকিদের অবস্থাও কিন্তু ভালো না। নিকট আত্মীয় যারা ছিলেন তাদের মধ্যে অনেকেই ওই দিন রাতের বেলা বাড়িতেই ছিলেন। এদিকে আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন সিয়াম ভাই, ওনার নানু আর মাহির আম্মুও কিন্তু ওখানে ছিলেন। মাহি নিজেও ছিল। দুটো রুমে মোট 13 জনের মতো ওই সময় ছিলেন। গেস্ট রুমের পাশেই ছিল ওখানে দাদারা সহ আরো 5 জন প্রাপ্তবয়স্ক ছেলে। মাহিও ছিল ওখানে। দাদাদের পাশের রুমে ছিল দাদি সহ বাকিরা। মূলত এই রুমে ছিলেন সব নারী সদস্যরা। রাত যখন একটু গভীর হতে লাগলো, সবাই নির্ধারিত রুমে চলে গেলেন। সদর দরজা তো প্রথমেই লাগানো ছিল। যে দুটো রুমে সবাই ছিলেন, সবাই কিন্তু নিজ নিজ রুমের জানালা দরজা বন্ধ করে রেখেছিলেন, অজানা কোনো একটা ভয়ে। রাত প্রায় 3টার কাছাকাছি, সবাই ঘুমে বিভোর। হঠাৎ করে একটা ফোন বাজার শব্দ সবাই শুনতে পান। এই শব্দে সবারই ঘুম ভেঙে যায়। খুবই তীক্ষ্ণ একটা রিংটোন। যেই রুম থেকে এই আওয়াজটা আসছিল, ওই রুমে কিন্তু কেউ ছিল না। ওই রুমে কিন্তু সোনালী ফুপু আত্মহত্যা করেছিল। ওই দিকটাতেও যাওয়া হয়। যাওয়ার পর রিংটোনটা শোনা যায় না। যখন আবার সবাই একটু দূরে চলে আসে, আবার রিংটোনটা শোনা যায়। সারাটা রাত এরকম হয়েছে। শুধু তাই না, একজন দুজন যে শুনেছে তা কিন্তু না, সবাই শুনেছে। শুধু কি রিংটোনের আওয়াজ? না, শুধু রিংটোনের আওয়াজ না। মনে হচ্ছে উঠোনে কেউ দৌড়াদৌড়ি করছে, ফাঁকা রুমে কেউ দৌড়াদৌড়ি করছে। কেউ ভয়ে রুম থেকে বাইরে বের হতে পারেনি যখন এরকমটা শুরু হয়ে গেল। ফজর আজানের পর সবকিছু শান্ত। পরদিন দাদা একজন ভালো হুজুর খোঁজা শুরু করেন। এরই মধ্যে আরো 3 দিন কেটে গেল। এই 3টা রাত কি ভয়ঙ্কর সমস্যা যে ওই বাড়িতে হয়েছে সেটা বলে বোঝানো যাবে না। প্রতিটা রাতেই দৌড়াদৌড়ির শব্দ, কান্নার শব্দ। এরকম কিন্তু
হচ্ছিল, সিরাজগঞ্জের তারাস উপজেলার একজন হুজুরের সন্ধান পাওয়া যায়। তো দাদারা কয়েকজন মিলে ওই হুজুরের কাছে যান, সব সমস্যার কথা উল্লেখ করেন। হুজুর সব শুনে বলেন, আচ্ছা ঠিক আছে, খোঁজ খবর নিয়ে দেখি, আল্লাহ চাহেন তো সমাধান হবে ইনশাল্লাহ। যদি এখান থেকে করা যায় করব, আর যদি মনে হয় আপনাদের বাড়িতে যেতে হবে তাহলে ওখানেই যেতে হবে। দু একদিন পরে জানাই। তো দু একদিন পরে হুজুর ফোনের মাধ্যমে জানান যে বাড়িতে আসতে হবে, বাড়িতেই সমস্যা মূলত বেশি। উনি আসেন, আর উনি বলে দেন যে উনি আসার আগ পর্যন্ত বাড়ির সবাই যেন খুব সাবধানে থাকেন। পরদিন সকালবেলা হুজুর তার একজন ছাত্র নিয়ে ওই বাড়িতে আসেন। হুজুরের উচ্চতা ছিল প্রায় 7 ফুট, বয়সটা 50-এর বেশি হবে। হুজুর বাড়িতে ঢুকেই বললেন, আপনার বাড়ির পেছনে যে দুটো কবর আছে এটা কি জানেন? দাদারা বললেন যে না তো, আমরা তো কবর সম্পর্কে জানি না, এতদিন হয়ে গেল এখানে আছি, কবর তো এখানে আছে আমরা জানিই না, কেউ বলেই নি। তখন হুজুর বললেন যে মূলত আপনার যার কাছ থেকে জমিটা কিনেছিলেন ওনার দুটো সন্তান মারা গিয়েছিল, তাদেরই কবর এখানে আছে। আর জমি সহ যে বাড়িটা কিনেছেন, এই বাড়িতে শক্তিশালী অনেকগুলো জিনের বসবাস রয়েছে। আমি এদেরকে প্রতিরোধ করার চেষ্টা করব, আর না পারলে আমাকে ক্ষমা করবেন। এরপর হুজুর বলেন যে আমি এই বাড়ির উঠোনে দাঁড়িয়ে আজান দিব, আর আপনাদের ভেতর কয়েকজন এই বাড়ির চারপাশে 4টা তাবিজ মাটিতে পুঁতে দিবেন। আজান শেষ করার আগে কাজটা করতে হবে, সমস্যা নেই, যতক্ষণ না তাবিজ সম্পূর্ণভাবে পুঁতে দেওয়া হবে আমি আজান বন্ধ করব না। আর বাকিরা যারা এখন আছেন সবাই একটি রুমে দরজা জানালা বন্ধ করে থাকবেন, বাইরে যাই কিছু হয়ে যাক না কেন কেউ কিন্তু বাইরে বের হবেন না। আর যখন শুনবেন আজান দিচ্ছি না, কোরআনের বিভিন্ন আয়াত তেলাওয়াত করছি, তখন বাইরে বের হবেন। এরপর হুজুর বাড়ির উঠোনের উপর একটা টুলের উপর দাঁড়িয়ে আজান শুরু করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজানের ধ্বনিতে চারদিক মুখরিত হয়ে উঠল। এদিকে বাড়ির সদস্যরা চারপাশে 4টা তাবিজ গেড়ে দেওয়ার কাজ শুরু করেন। তখন মনে হলো বাড়ির চতুর্পাশে উথাল পাতাল ঝড় শুরু হয়ে গেছে। এদিকে ওই রুমের ভেতরে যারা ছিল ওনাদের কাছে মনে হচ্ছিল বাইরে ঝড় শুরু হয়ে গেছে, এখনই ঘর বাড়ির উপরে গাছপালা ভেঙে পড়বে। বাড়ির ভেতরে বিভিন্ন আসবাবপত্র মনে হচ্ছে কে বা কারা ভাঙচুর করছে। এদিকে বাইরে যারা ছিলেন ওনারাও কিন্তু বিষয়টা ফিল করছিলেন যে ঘরের ভেতরে ধূপধাপ কিছু একটা আওয়াজ হচ্ছে, ভাঙচুর হচ্ছে, কাঁচের জিনিসপত্র ভাঙচুর হচ্ছে, এরকম কিছু একটা। ওনারাও দ্রুত মাটি গর্ত করেন এবং তার মধ্যে তাবিজ দিয়ে মাটি দিয়ে পুঁতে দেন। হুজুর আজান দেওয়া শেষ করে তেলাওয়াত করছিলেন, কিছুক্ষণ পর রুমের ভিতর থেকে বাকিরা বাইরে বের হলেন ভয়ে ভয়ে। হুজুর বলেন, আলহামদুলিল্লাহ, আপনারা এখন অনেকটাই বিপদমুক্ত, আরেকটু কাজ বাকি আছে। তখন হুজুর বলেন, আচ্ছা আপনাদের ভেতরে কোনো কুমারী মেয়ে আছে? তাকে আমার দরকার হবে। তো এরকম একজনকে নিয়ে আসা হলো, তার নাম হচ্ছে ঋতু। তাকে নিয়ে আসার পর হুজুর বললেন যে আপনাদের আশেপাশে 40 ঘর চতুর্দিকে, এই 40 ঘরে যে সমস্ত মানুষজন আছেন তাদেরকেও ঝাড়ফুঁক করতে হবে, তবে সব লোকের দরকার হবে না। এই 40 ঘরের মধ্যে যাদের আসা যাওয়া আপনাদের বাড়িতে আছে শুধু তাদেরকে ঝাড়ফুঁক করলেই হবে। তো ওই যে ঋতু নামের ওই আপুকে নিয়ে আসা হয়। বাড়ির পাতিলের নিচে যে কালি আছে, এই কালি দিয়ে আপুর ডান হাতের বৃদ্ধা আঙ্গুলির যে নখ রয়েছে এই নখে কালি দেওয়া হলো। হুজুর বললেন যে আমি যা যা বলবো আমার সাথে তুমিও তাই বলবে। হুজুর কিছু দোয়া দুরুদ পড়তে লাগলেন, আপুও সেটা রিপিট করলেন। এরপর হুজুর বললেন, আচ্ছা তুমি কি কিছু দেখতে পাচ্ছ তোমার নখের ভেতরে? তখন আপু বললেন, হ্যাঁ আমি দেখতে পাচ্ছি। একটা কালো পাঞ্জাবি এবং পাগড়ি পরা লম্বা একজন মানুষ 2জন বেটে টাইপের মানুষের ঘাড় ধরে নিজের সাথে করে নিয়ে চলে যাচ্ছে। এটা শোনার পর হুজুর বললেন, আলহামদুলিল্লাহ, কাজ হয়ে গেছে। এরপর হুজুর সবাইকে ঝাড়ফুঁক করলেন। ঝাড়ফুঁক দেওয়া শেষ হবার পর হুজুর বললেন, আপনাদের বাড়িতে যে জিনগুলো ছিল ওদের মধ্যে সবচেয়ে শক্তিশালী 2টো জিনকে আমার অনুগত জিন বন্দি করে নিয়ে গেছে, আর বাকি যেগুলো ছিল ওদেরকে শুরুতেই কয়েদ করা হয়েছে, অর্থাৎ বন্দি করা হয়েছে। আপনার নিরাপদ। তবে বাড়ির চারপাশে যে 4টা তাবিজ গেড়ে দেওয়া হয়েছে, কোনো কারণে কেউ যদি তুলে ফেলেন তাহলে বাড়িতে আবার সমস্যা হতে পারে। আর এই বাড়িতে যত মহিলা আছেন তারা কেউ কোনোদিনও ভালো থাকতে পারবেন না, শারীরিক সমস্যা একটার পর একটা লেগেই থাকবে। এটার সমাধান আমার জানা নাই, আপনারা আরো ভালো কোনো হুজুরের কাছে যাবেন, আশা করা যায় তখন সমাধান হবে ইনশাল্লাহ। এরপর হুজুর সবগুলো রুমে যান, রুকিয়া করে দেন, আর উনি বলে দেন বাড়ির সামনের দিকে যে 2টো তেঁতুল গাছ আছে এগুলা কেটে ফেলতে হবে। ওনার নির্দেশনা মাত্রই তেঁতুল গাছ গোড়া থেকে কাটার কাজ শুরু হয়ে যায়। এরপর থেকে বাড়িতে জিন ঘটিত কোনো সমস্যা না হলেও বাড়ির মহিলা সদস্যরা যারা ছিলেন ওনাদের
শারীরিক বিভিন্ন সমস্যা হতোই। সোনালী ফুপুর মৃত্যুর কয়েক মাস পর দাদি প্যারালাইজড হয়ে যান। 2026 সালের জানুয়ারি মাসের 9 তারিখে আল্লাহর ডাকে সাড়া দিয়ে দাদি এই ইহকালের যাত্রা শেষ করেন। আমরা পরিবারের সবার জন্য দোয়া করব, আল্লাহ তাআলা সবাইকে সুস্থতা দান করুন। আর বোঝাই যাচ্ছে যে ফুপু উনি আত্মহত্যা করেননি, ওনাকে আত্মহত্যা করানো হয়েছে। কারণ ওনার সাথে যে প্যারানরমাল ঘটনাগুলো ঘটছিল, এটার একটা সুষ্ঠু সমাধান কিন্তু পরিবারের সদস্যরা করতে ব্যর্থ হয়েছিলেন। যদি গুরুত্ব দিয়ে এই কাজটি করা হতো, হয়তোবা আল্লাহ তাআলা এই বিপদ থেকে তাকে মুক্তি দিতেন। প্রিয় লিসেনার্স, আমরা কিন্তু অনেকেই ভুলটা করি। আমাদের পরিবারের অনেকেই বিভিন্ন ধরনের সমস্যার কথা আমাদেরকে বলেন, কিন্তু আমরা বলি ও কিছু না, এটা মানসিক সমস্যা, চাকরি হচ্ছে না, বিষণ্ণতায় ভুগছো, এজন্য এরকম হচ্ছে, ঘুম থেকে উঠে ভুলভাল দেখেছো, ঘুমের মধ্যে দুঃস্বপ্ন দেখেছো। ছোট বাচ্চারা পর্যন্ত এরকম বললেও আমরা তাদেরকে উল্টাপাল্টা বুঝ দিয়ে চুপ থাকি। হ্যাঁ, তাদেরকে আমরা সাময়িকভাবে বুঝ দিতে পারি যাতে করে তারা ভয় না পায়, কিন্তু এই বুঝ দেওয়ার পর আমাদের করণীয় কি? আমরা কি সেই করণীয় কাজটা করতে পেরেছি? তাই যদি করতাম, তাহলে এই সোনালী ফুপুর মৃত্যুটা এইভাবে হতো না। হ্যাঁ, আল্লাহ তাআলা তার মৃত্যু ওভাবে লিখে রেখেছিলেন, এটা সত্য। তারপরও মানুষের চেষ্টাই কিন্তু আল্লাহ তাআলা তকদির পরিবর্তন করেন। দোয়ার দ্বারা তকদির পরিবর্তন হয়, ভাগ্য পরিবর্তন হয়, হায়াত বাড়ে, হায়াত কমেও। এই জন্য যখনই বাসায় এই ধরনের কোনো তথ্য আমরা শুনবো, জানতে পারবো, বুঝতে পারবো, সাথে সাথে কাল বিলম্ব না করে এটার সমাধানের জন্য পদক্ষেপ নিতে হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন।